আচ্ছা, এজ কিন্তু দেখা যাচ্ছে তাই না? আচ্ছা, তা আমরা হচ্ছে আজকে শতকরা থেকে শুরু করব প্রথমত। উম, তো শতকরাতে আমরা কি পড়বো আসলে, হ্যাঁ? তো শতকরাতে আমরা যেটা পড়বো, শতকরা অর্থ হচ্ছে যে আপনি জানেন যে একশোতে হিসাব করার নামই হচ্ছে শতকরা। এটা নিয়ে খুব জটিল বিষয়, কিছু জানার দরকার নেই। তো শতকরা হচ্ছে এই শতকরা কি, যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে শতকরা কি, তাহলে এই শতকরাটা হচ্ছে একটা কি ভগ্নাংশ। হ্যাঁ, এটা জাস্ট একটা কি ভগ্নাংশ। এটা অন্য কিছু না। ভগ্নাংশের তাহলে একটা হর থাকবে, একটা লব থাকবে। তো এটা হচ্ছে আপনার হর, একশোটা হচ্ছে হর আর একটা হচ্ছে লব। হ্যাঁ, তাহলে শতকরা একটা ভগ্নাংশ যার হর হবে একশো আর লব হবে এক। ঠিক আছে, এটাই হচ্ছে শতকরার সংজ্ঞা। অর্থাৎ আপনি একশোতে যখন কোনো কিছু হিসাব করবেন তখন সেটা হচ্ছে শতকরা। এইটাকে শতকরাতে আমরা পার্সেন্টেজ দিয়ে প্রকাশ করব। ঠিক আছে, পার্সেন্টেজের এইভাবে দিয়ে প্রকাশ করব। তো আমরা অনেক সময় শতকরা থেকে শতাংশে যাই বা দশমিক ভগ্নাংশে যাই, সেগুলো বিষয়ে একটু আমাদেরকে ক্লিয়ার হওয়া দরকার। হ্যাঁ, তো যেমন ধরেন আমরা যদি কোনো কিছু 10% বলি, এইটা ইকুয়াল টু আমরা লিখতে পারি উপরে 10 নিচে হচ্ছে একশো, তাই না? তাহলে এটা হয়ে গেল আমাদের কি শতাংশ হয়ে গেল। আবার যদি আমরা এটা দশমিকে প্রকাশ করি তাহলে আমরা লিখতে পারি কি, এইভাবে লিখতে পারি। ঠিক আছে, 0.10। তো যাই হোক, এটা যে কোনো ভাবে আমাদের কনভার্সন করা লাগতে পারে, মানে প্রশ্নের খাতিরে। ঠিক আছে, তো এটার কোনো খুব একটা বেসিক কিছু জানার বিষয় নাই, এই তিন চারটা জিনিস জানতে হয়। পাশাপাশি হচ্ছে আপনার আমরা যখন প্র্যাকটিক্যালি করব তখন প্রত্যেকটাতে সমস্যা বের হবে, তখন সেটা আস্তে আস্তে আমরা সমাধান করব। হ্যাঁ, এবং প্রশ্নগুলোই সমাধান করলেই হবে। এখানে প্রায় 100টার কাছাকাছি প্রশ্ন থাকবে, আমরা সেইগুলো চেষ্টা করব করার। তো তো আসেন প্রথমে আমরা হচ্ছে আসি হচ্ছে 1 নম্বর প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন বলছে কি যে 150 এর 8% কত? এখানে কিন্তু কোনো প্রশ্ন নাই যেগুলো আগে পরীক্ষায় আসে নাই। হ্যাঁ, তো 150-এর 8% কত? আচ্ছা, সমাধান অনেকেই আবার জিজ্ঞেস করে স্যার সংক্ষেপে হবে না এই হবে না। আমি শীট দেয়া আছে, শীটে যেভাবে করা আছে ওইভাবে পরীক্ষার খাতায় লিখতে হবে। হ্যাঁ, এখানে আমি করাবো, বা শীটে যেভাবে লেখা আছে ওইভাবে লিখতে হবে। তাহলে এখানে দেখেন 150, এটার আমরা কি করব 8%, তাহলে গুণন 8%। তাহলে এই যে পার্সেন্ট, এই পার্সেন্টেজের বদলে আমরা কি করতে পারি, এর নিচে 100 লিখে ফেলতে পারি। হুম, তো এটা আর হচ্ছে আমরা যদি কেটে দেই, এই শূন্য আর এই শূন্য, তাহলে 5 দিয়ে কাটলে এটা 3, 5 দিয়ে কাটলে এটা 2, 2 দিয়ে কাটলে এটা 4, অর্থাৎ 3 চারা কত 12। অর্থাৎ 150-এর 8% হচ্ছে 12। এটা হচ্ছে বৈদেশিক কল্যাণ মন্ত্রণালয়ের পরীক্ষায় এসেছিল। হ্যাঁ, তো এটা খুব সহজ, প্রিলিমিনারি প্রশ্ন তো। 1 নম্বর প্রশ্ন সহজ। 2 নম্বরে আসেন, বলছে 75%কে আমরা ভগ্নাংশে লিখতে হবে। তা ভগ্নাংশে যখন আমরা প্রকাশ করব 75%, তো এটা যখন আমরা ভগ্নাংশে প্রকাশ করব তখন কি হবে, এই পার্সেন্টেজের বদলতে আমরা নিচে 100 নিয়ে নেব। হ্যাঁ, 100 নিয়ে নেব, এটাকে আমরা কাটাকাটি করলাম। 25 দিয়ে কাটলে এটা হবে 3 আর এটা হবে 4, অর্থাৎ 4 উপরে, না 3 উপরে 4 নিচে, এটা হচ্ছে আমাদের ভগ্নাংশে প্রকাশ। ওকে, এটাও প্রবাসী কল্যাণের পরীক্ষায় এসেছিল, ডাটা এন্ট্রি অপারেটর পদে। আচ্ছা, এর পরেরটাতে যাই। কোনো সমস্যা থাকলে বলবেন কিন্তু ক্লাসে। হ্যাঁ, 70-এর 50% কত? তাহলে এটা কি আর করার দরকার আছে? এটা আপনারা করে নিন। হ্যাঁ, এটা সহজ জিনিস। 1050-এর 8% কত? সেম প্রশ্ন। 1050, এটা গণন হচ্ছে 8 আর পার্সেন্টেজের জন্য নিচে হচ্ছে 100, তাই না? তো এই শূন্য এই শূন্য হচ্ছে কাটা, 5 দিয়ে কাটলে এটা হচ্ছে 21, আর 5 দিয়ে কাটলে এটা হচ্ছে 2, এটা হচ্ছে আমাদের 4। তাহলে 4 × 21 = 84, তাই না? তাহলে আমাদের 1050-এর 8% হচ্ছে 84। ওকে, এরপরটাতে আসি। বলছে 5% বৃদ্ধিতে এক্স এর বর্ধিত মান কত? এইটা একটু বোঝার চেষ্টা করেন। এটা এক্স দিয়ে করতে দিয়েছে, শ্রম ও কর্মসংস্থানের প্রশ্ন। বলছে 5% বৃদ্ধিতে এক্স এর
বর্ধিত মান কত, মানে আপনার এখানে এক্স তো আছেই তাই না, এটার সাথে প্লাস করতে হবে এক্স এর কত পার্সেন্ট, 5%। এক্স এর 5% আপনার বাড়াতে হবে, তাইলে কত হবে সেটা বলছে। তাহলে এটা এক্স আছে প্লাস 5% মানে উপরে 5 আর নিচে হচ্ছে কত 100, তাহলে এটা দিয়ে এটাকে কেটে দিলাম আমরা, হলো 20 নাকি। তাহলে আমরা আসলে এটাকে ওনারা বলতে চাচ্ছে এক্স, এক্স বাই 20। তাহলে এটা লসাগু করলে কি হবে, এটা 20 হবে। তাহলে এখানে হচ্ছে 20x আর একটা এক্স মিলে 21x, অর্থাৎ ওনারা বলতে চাচ্ছে আমাদের যে 21x/20, এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, এই বুঝতে পারছেন সবাই? না বুঝতে পারলে জিজ্ঞেস করবেন, কোনো কনফিউশন থাকলে হচ্ছে জিজ্ঞেস করবেন। এই সবার কি ক্লিয়ার? আপনারা রেসপন্স করবেন, কোনো প্রবলেম না থাকলে তো আরো ভালো, তাড়াতাড়ি হবে। হ্যাঁ, আর যদি থাকে তাহলে অবশ্যই রেসপন্স করতে হবে। রেসপন্স মানে না করলে আপনার প্রবলেম কিন্তু সমস্যার সমাধান হবে না। তাহলে আমরা পরেরটাতে গেলাম। হ্যাঁ, আচ্ছা, 6 নম্বর প্রশ্ন। আচ্ছা, মাসুম বিল্লাহ কিছু বলতে চাচ্ছে, বলেন আপনি। আদাব স্যার। আনমিউট করেন, হ্যাঁ। ভালো আছেন না? হ্যাঁ, আছি, ভালো আছি। আপনি হচ্ছে যে ইয়ার ক্লাস করা অ্যাকাউন্টিং এর কোনো থিওরিক্যাল ক্লাস করাবেন না আপনার হচ্ছে যে এমসিকিউ করাবেন নাকি? এবার তো পরীক্ষা হচ্ছে আপনার, এমসিকিউ হবে দুইটাই স্যার। এরকম কোনো চিন্তা ভাবনা করছেন? না, আপাতত এমসিকিউ এখানে করাচ্ছি না, কারণ এমসিকিউ আর রিটেন অনেক বড় বিষয়। হ্যাঁ, যে কোনো একটা করতে অনেক সময় লাগে। না না স্যার, এখন এবার তো দুইটাই আপনার এমসিকিউ হবে স্যার, মানে থিওরি আপনার সাবজেক্টে গেল এমসিকিউ, এবং আপনার হচ্ছে যে ওই যে আপনার বাকি এমসিকিউ যেটা আপনার চারটে সাবজেক্ট মিলিয়ে সাধারণ জ্ঞান গণিত, ওটাও তো এমসিকিউ হবে এবার নিবন্ধনে। না না, নিবন্ধনের জন্য এই কোর্সটা না, ওইটা পরে। এটা হচ্ছে তৃতীয় চতুর্থ শ্রেণীর সরকারি চাকরি প্রস্তুতি যেটা, সেটার ক্লাস আমাদের। হ্যাঁ, আচ্ছা, এটা গেল। এরপরে আমরা 6 নম্বরে আসি, বলছে 100-তে 40% মার্ক পায়, 400-তে তাহলে মোট কত পাবে। 100-তে 40% মার্ক, হ্যাঁ, তার মানে 100-তে 40 মার্ক পাবে, তাহলে 400-তে কত মার্ক পাবে। তাহলে আমরা এটা এভাবে লিখি, 100-তে 100-তে পাই কত, 40, তাহলে একে পাবে কত, 40/100। হুম, আর হচ্ছে আপনার 400-তে কত হবে, 400-তে হবে 40 × 400 ভাগ হচ্ছে 100, 100। ঠিক আছে, তাহলে হচ্ছে এটা হচ্ছে আমাদের 4 হবে, 4×4=16, তাহলে 160 হবে। হ্যাঁ, আচ্ছা, এরপরেরটাতে যাই। এগুলা খুব সহজ প্রশ্ন, প্রাথমিক অবস্থায় তো। বলছে 6 কেজির 6% কত কেজি বা কত গ্রাম। তো 6 কেজি যদি আপনি 6% করেন, 6 কেজি গুণন 6%, পার্সেন্ট নিচে দিলাম, তাহলে 6×6 = 36 ভাগ হচ্ছে 100, তাই না? তাহলে এইটা হচ্ছে আমরা, হ্যাঁ, এইটা দেখেন, খেয়াল করেন, 6 কেজির যদি 6% বের করি, তাহলে 36/100 এত কেজি হবে, এত কেজি। এর মানে কি, এর মানে হচ্ছে আপনার এই হচ্ছে 0.36 কেজি, 0.36 কেজি, খেয়াল করেন। তাহলে কেজির হিসাবে যদি আপনি যান, 0.36 কেজি, তাহলে 1 কেজি মিলে, 1 কেজিতে 1000 গ্রাম। তাহলে যদি আমি গ্রামের হিসাব করি, তাহলে এটাকে 1000 দিয়ে গুণ করলেই হবে, তাই না? তাহলে 360 গ্রাম হবে। ওকে, 360 গ্রাম, 0.36 কেজি মানে হচ্ছে 360 গ্রাম। অথবা আপনি যদি এইভাবে মনে করেন, এভাবে না করে, যে আমাদের 6 কেজি মানে কত গ্রাম, 1 কেজিতে 1000 গ্রাম, তাহলে 6 কেজিতে হচ্ছে 6000 গ্রাম, 6000 গ্রামের 6%। হ্যাঁ, তাহলে এটা কাটা, তাহলে 360 গ্রাম। ওকে, গ্রাম কিন্তু, কেজি হবে না, 360 গ্রাম। ওকে, আচ্ছা, এর পরেরটাতে চলে যাই। বলছে হাফের শতকরা কত হবে, 3/4। হাফের শতকরা কত হবে, 3/4, এর অর্থ কি? হাফের শতকরা কত হবে 3/4, এটা ঢাকা সিটি কর্পোরেশনে আসছিল, এটার অর্থ কি কেউ বুঝতে পারছেন কি? মানে হাফের কত পার্সেন্ট হচ্ছে 3/4। হ্যাঁ,
মাসুম বলেন। জি স্যার, আমরা হচ্ছে মনে করি ধরলাম যে স্যার হাফের এক্স অংশ হচ্ছে এত, হাফের হ্যাঁ, এক্স গুণন এটা এক্স দিয়ে ইকুয়াল দিয়ে মানে আমরা 3/4 হাফের আমরা দিলাম। হ্যাঁ। যদি কত পার্সেন্ট আমি তো জানি না, সেটা জি। আমরা ধরে নিলাম এক্স এক্স পার্সেন্ট, ধরে। এটা সমান হুম, সমান 3/4, হুম, তাই না? এভাবে তাহলে আমরা হ্যাঁ। এক্স এর মানটা এখান থেকে বের করে ফেলতে পারবো। তাহলে এখানে জি। এক্স আর পার্সেন্টেজ ধরে নিচে 100 যাবে, 100 2 এর সাথে 200 গুণ হচ্ছে। হয়ে 200 হ্যাঁ, হয়ে যাবে। 200। তাহলে 3/4। 3 তাহলে এক্স এর আর মানে গুণ এই করে 200 নিলাম। উপরে গুণ হয়ে গেলে 600/4, হ্যাঁ। 600/4 মানে কত হবে? 150। এটা দিয়ে কেটে দিলে 150, অর্থাৎ উত্তরটা হচ্ছে আমাদের 150%, তাই না? অর্থাৎ হাফের যদি জি। আপনি 150% করেন তাহলে আপনার 3/4 হবে। ওকে, জি স্যার, থ্যাংক ইউ। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, দেখলে খুব ছোট মনে হলেও এই প্রশ্নটা কিন্তু অনেক পরীক্ষাতে আসে। হ্যাঁ, এটা একটু খেয়াল রাখবেন। আচ্ছা, এর পরেরটাতে যাই আমরা। বলছে 12.5%-এর ভগ্নাংশ কত? 12.5%-এর ভগ্নাংশ। ভগ্নাংশ মানে কি? এই যে 12.5% এখানে আমরা লিখলাম, এই পার্সেন্টেজটা, এই যে পার্সেন্টেজটা আমরা এটা উঠাই দিব, এটা উঠাই দিয়ে নিচে লিখবো হচ্ছে 100, তাই না? 100, ঠিক আছে। তাহলে আমরা যদি কাটাকাটি করি, 12.5 দিয়ে এটাকে যদি কাটি তাহলে 8 হবে, আর এটা 1 হবে উপরে, তাহলে 1/8। ঠিক আছে, তাহলে ভগ্নাংশটা হচ্ছে 1/8। হুম। আচ্ছা, এরপরে যাই। 10 নম্বর বলছে 100 টাকার 2% কত? এটা করার দরকার নেই, এটা পারবেন। 84 টাকা কত টাকার 8.75%? হ্যাঁ, মানে কোনো একটা টাকার 8.75% করলে 84 টাকা হবে, সেই টাকাটা কত সেটা আমাদেরকে বলছে। হ্যাঁ, তার মানে আমরা কি করতে পারি? কত টাকা, আমরা ধরে নিলাম এটা এক্স টাকা, মানে এক্স টাকার মান বের হলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। অর্থাৎ এক্স টাকার কত পার্সেন্ট? 8.75%। এইটা সমান সমান কত হবে? 84 টাকা। হুম। তাহলে এখানে আমাদের হচ্ছে এই যে পার্সেন্টেজটা, এটা উঠায় দেন, এই পার্সেন্টেজটা উঠায় দেন। পার্সেন্টেজটা উঠায় দিলে কত হবে? এখানে নিচে হবে 100, তাই না? 100 হবে। এখন হচ্ছে আমাদের এই এই যে দশমিক যদি এটা তুলে দেন, আর একটা শূন্য হবে, আরো দুইটা শূন্য হবে নিচে। হুম। এই তো এখন এইটাকে আমরা হচ্ছে মানে ক্যালকুলেশন করে এটা বের করে ফেলতে পারবো, যে মানে কত হবে আর কি। ঠিক আছে। হুম। তাহলে হচ্ছে এখানে যদি আমরা এটা হচ্ছে 10,000, তাই না? 10,000, তাহলে হচ্ছে আমরা ছোট করি, মানে কাটাকাটি করে, মানে ছোট করে ফেলি। মানে আমাদের হচ্ছে যখন এই ধরনের কাটাকাটি, আপনার যেহেতু 25 দিয়ে কাটা যাচ্ছে, ঠিক আছে, আমরা হচ্ছে 75 আছে, আমরা 25 দিয়ে কাটার চেষ্টা করব। তাহলে 875 ভাগ হচ্ছে 25 দিয়ে কাটাকাটির চেষ্টা করব। তাহলে 25 দোকানে 3 25 75, থাকবে হচ্ছে এখানে কত? 125, তাহলে 5 হবে এটা। হ্যাঁ, আর 25 দিয়ে যদি আমরা 10,000-কে কাটি, হুম, তাহলে এটা হবে হচ্ছে 400। আবার যদি 5 দিয়ে কাটি তাহলে এটা হবে 400, আর এটা হবে 5 × 8 = 80। হ্যাঁ, তাহলে আমাদের উপরে হচ্ছে 7x আর নিচে হচ্ছে কত? 80, সমান সমান 84। তাহলে এক্সটাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে এক্স এর মানটা 84-র সাথে 80 গুণ হবে, আর নিচে হবে 7, তাই না? তো এটা দিয়ে কেটে দিলে 7 × 84, তাহলে 8 × 960। তাহলে হচ্ছে মূল সংখ্যাটা হচ্ছে আমাদের 960। অর্থাৎ 960-এর যদি আপনি 8.75% বের করেন তাহলেই আপনার হচ্ছে 84 হবে। তো এইটা কাটাকাটির সমস্যা হতে পারে দশমিক দেওয়ার কারণে, এই কারণে এরা হচ্ছে এটা দিয়েছে। তো এইটা আরেকটা উপায় আছে। আরেকটা উপায় আপনাদের আমি একটু দেখাই, যে কাটাকাটিটা একটু সহজভাবে কিভাবে করা যায়। কোনো জিনিসের যখন 8.75, হ্যাঁ, 8.75 মানে কি? এই 8.75-কে আপনি এইভাবে লিখতে পারেন যে 75 মানে কি? 3/4 ভাগের 3 ভাগ, তাহলে হয় 75। ঠিক আছে, তার মানে 3 × 8 = 24, আর 3-এ কত হবে? না, 4 × 8 = 32, আর 3-এ 35 বাই হচ্ছে 4। এইভাবে আপনি এটাকে পার্সেন্টেজটাকে কনভার্ট করে নিতে পারেন। হ্যাঁ, তাহলে আপনার কাজটা আর একটু সহজ হবে। ঠিক আছে, কাজটা সহজ হয়, মানে এই কনভার্সনটাকে বুঝতে পারছেন আপনারা? কোনো জিনিসের 75% মানে হচ্ছে 3/4, তাহলে আর দশমিকের ঝামেলায় যেতে হয় না। ঠিক আছে, তো
তাহলে এইটা পার্সেন্ট দিলে আপনার জন্য দেখেন কাজটা ক্যালকুলেশনটা সহজ হচ্ছে কিরকম, যে আমাদের এক্স টাকার আমরা দেখলাম যে 35/4 পার্সেন্টেজের জন্য নিচে 100 নিয়ে নিলাম, গুণন 84। তাহলে এইবার কাটাকাটি সহজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, 5 দিয়ে কাটলে এটা 7, 5 দিয়ে কাটলে এটা হচ্ছে 20। এই তো, তাহলে তো এক্স এর মান ওই যে 7, মানে 84 গুণন 80 ভাগ হচ্ছে 7, তাহলে এটাই একই হচ্ছে 960। তাহলে কাটাকাটিটা একটু সহজ হচ্ছে। হ্যাঁ, আর দশমিকে হলেও সহজ, আস্তে আস্তে কাটতে হয়। তো এটা অনেকের মনে থাকে না, তো যাদের মনে থাকে আমি এই জন্য জাস্ট একটু ধারণা দিলাম। আচ্ছা, এরপরে আমরা পরেরটাতে যাই, 12টা। বলছে 500 নম্বরের মধ্যে 200 নম্বর পেলে শতকরা কত পেল। খুবই সহজ প্রশ্ন। 500 নম্বরের মধ্যে 200 নম্বর, হ্যাঁ, 35। ওই যে আপনার বললাম না, 8 হচ্ছে উপরে দশমিক, মানে 75% মানে 3, তাহলে 4 32 আর 3 35, হ্যাঁ না, পূর্ণ ভাঙালে এটা আমরা ছোটবেলায় এভাবে পূর্ণ ভাঙাতাম, 4 32 আর 3 35 আর নিচে 4 থাকবে। আচ্ছা, তো এখানে বলছে 500 নম্বরের মধ্যে 200 নম্বর পাবো, তাহলে শতকরা কত। তাহলে 500 নম্বরের মধ্যে 200 নম্বর, 500তে পাই হচ্ছে 200, তাহলে একে পাই কত, 200/500, আর হচ্ছে আমাদের 100তে, মানে শতকরা মানে 100 না, তাহলে 200 গুণন 100 ভাগ হচ্ছে 500। তাহলে এটা দিয়ে কাটলে 5, এটা দিয়ে কাটলে হচ্ছে 40, তার মানে 40%। ঠিক আছে, 40%। তো এটা আপনার ফ্যামিলি প্ল্যানিং এর একটা মানে পরীক্ষাতে আসছিল। হুম, তো এগুলো সহজ প্রশ্ন, খুবই সহজ। আমরা আস্তে আস্তে জটিলের দিকে যাব। বলছে এক শ্রেণীতে মোট শিক্ষার্থী 128 জন, ওই শ্রেণীতে 48 জন ছাত্রী হলে শতকরা কতজন ছাত্র আছে। তাহলে ছাত্র কতজন, যদি আপনার 128 জন থেকে ছাত্রীটা আপনি বাদ দেন, 48 জন বাদ দেন, তাহলে 80 জন হচ্ছে আমাদের ছাত্র। তাহলে 128 জনে 80 জন ছাত্র, তাই না? তাহলে আমরা লিখবো যে 128 জনে ছাত্র হচ্ছে কয়জন, 80 জন। হুম, তাহলে একজনে কত হবে, 80 হচ্ছে 128, আর আমাদের 100 মানে শতকরা কত হবে, এটার সাথে 100 গুণ করে দিলেই হয়, একই কথা। তাহলে এটাকে আমরা যদি এখন কাটাকাটি করি, তাহলে যদি আমরা হচ্ছে হ্যাঁ আপনার প্রথমে 4 দিয়ে কাটি, 4 দিয়ে কাটলে এটা কত হবে, 20 হবে। 4 দিয়ে কাটলে 3 4 12, 4 দোকানে 8, 32 হবে, তাই না? তা আবার যদি হচ্ছে আমরা 4 দিয়ে কাটি, তাহলে এটা 5 হবে। এটা 4 32 হবে, আর এটা হবে 8 12.5 হবে। তাহলে 5 12 60, আর 62.5%। তাহলে 62.5% হচ্ছে উত্তর। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। না, পরে যাই, পরেরটাতে যাই, এগুলো সহজ প্রশ্ন, এইটাতে যাই। রশিদ সাহেব মাসে বেতন পান 5,500 টাকা। তিনি ওই বেতনে তার মাকে দেন 1100 টাকা, তাহলে শতকরা কত টাকা মাকে দেন। তাহলে 5,500 টাকায় 1100 টাকা, 1 টাকায় কত আর 100 টাকায় কত, এটা আর করলাম না। হ্যাঁ, এটা আপনারা বাসায় করে ফেলেন, এই আগের অঙ্কের মতো একই প্রশ্ন। 15 নম্বর বলছে যে সরকার 20% টাকা ভর্তুকি দেওয়ার পর একটা পণ্যের মূল্য দাঁড়ালো 24 টাকা, তাহলে কত টাকা ভর্তুকি দিল। ঠিক আছে, তে মানে হচ্ছে আমাদের এই যে 20% ভর্তুকি দিয়েছে, তার মানে 100 টাকার জিনিস 80 টাকায় বিক্রি করতেছে, তাই না? দেওয়ার পরে সেটা 24 টাকা দাঁড়িয়েছে। তাহলে আমরা যদি এইভাবে লিখি যে বিক্রিত মূল্য হচ্ছে আপনার 80 হলে প্রকৃত মূল্য কত, 100 টাকা। প্রকৃত মূল্য হচ্ছে 100 টাকা। ঠিক আছে, তাহলে 1 টাকা হলে কত হবে, 100/80 নাকি? আর আমাদের এখানে বিক্রিত মূল্য হচ্ছে 24 টাকা, তাহলে 24 টাকা হলে কত হবে, 100 গুণন 24 ভাগ হচ্ছে 80। এই শূন্য কাটা, এটা দিয়ে কাটলে 3, তার মানে হচ্ছে 3.30 টাকা। তাহলে 30 টাকা হচ্ছে আপনার প্রকৃত মূল্য।
আর বিক্রি হচ্ছে 24 টাকায়, তাহলে ভর্তুকি কত টাকা তাই বলছে। তাহলে ভর্তুকি বোঝাই যাচ্ছে আপনার 30 টাকার জিনিস 24 টাকায় বিক্রি হচ্ছে, তাহলে 30 থেকে 24 বাদ দিলে 6 টাকা। ঠিক আছে, তাহলে 6 টাকা হচ্ছে ভর্তুকি। হ্যাঁ, ক্লিয়ার সবার? এটা আসে পরীক্ষায় কিন্তু, হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। মানে এখানে আমাদের আচ্ছা, মোফাজ্জল আপনি কিছু বলতেন মনে হয়, বলেন। স্যার, ওই যে বিক্রিত মূল্য 40 হলে প্রকৃত মূল্য 100 টাকা, মানে 40 ওখানে না, তো 40 স্যার না, এটা 80। এটা 80 না? মানে আমাদের 20% টাকা ভর্তুকি দিচ্ছে না, তার মানে 100 টাকার জিনিস 80 টাকায় বিক্রি করতেছে, তাই তো হচ্ছে আমি না? বুঝতে বলবো যে বাংলা আর ইংলিশটাই হ্যাঁ, বলবো। তাহলে বিক্রিত মূল্য 80 টাকা হলে প্রকৃত মূল্য 100 টাকা, 1 টাকা হলে কত আর 24 টাকা হলে কত? হ্যাঁ, ঠিক জি, আছে। ঠিক আছে। ওকে ওকে, স্যার। এটা আসে কিন্তু পরীক্ষায়, এটা আপনারা একটু মার্ক করে রাখবেন। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা লালমনিরহাট জেলায় ফ্যামিলি প্ল্যানিং এ আসছে, বলছে যে একটা গ্রামে 16,000 জন লোক বাস করে, শিক্ষিতর হার 55% হলে অশিক্ষিত লোকজন কত? আচ্ছা, তার মানে 45% অশিক্ষিত। হ্যাঁ, আতাউর অনেকদিন পরে মনে হয় ক্লাসে। না স্যার, আমি ছিলাম কিন্তু অ্যাটেন্ড ছিলাম না 2 দিন। স্যার ওই যে আগের প্রশ্নটা ওইটা কি বলেন। স্যার 20%? স্যার একটু যদি নিয়ে আসতেন প্রশ্নটা। আচ্ছা, আমি একটু ব্যাক যাচ্ছি, দাঁড়ান। ঠিক আছে। একটু লাইনে থাকেন, আপনি প্রিভিয়াস দেখাই। হ্যাঁ, বলেন এবার আতাউর। স্যার এটা যদি 20% সমান সমান 24 টাকা, 1% সমান সমান প্লাস 100% সমান সমান, মানে মূল হ্যাঁ, যে টাকাটা আসলো, একশো হ্যাঁ, পার্সেন্ট সমান সমান এত টাকা, মানে প্রকৃত মূল্য আসলো। হ্যাঁ, হ্যাঁ, তারপরে যেটা আছে ওইখান থেকে 24 টাকা বাদ দিলে করা যাবে না হ্যাঁ, হ্যাঁ, স্যার হ্যাঁ, অঙ্কটা? ওইটাই মূল কথা, ওইটাই হচ্ছে মূল কথা। আপনি এভাবে লিখেই করেন, হ্যাঁ, আচ্ছা পরীক্ষায় আচ্ছা, ঠিক এভাবে আছে। লিখে করেন, লিখে করাটাই ভালো হবে। ঠিক আচ্ছা, আছে। এরপরে আমরা পরেরটাতে যাই। তাহলে এখানে বলছে 16,000 জনের মধ্যে 55% শিক্ষিত, তাহলে অশিক্ষিত কত? তাহলে 45% অশিক্ষিত নাকি? অশিক্ষিত হচ্ছে 45%, তাহলে 16,000 গুণন 45%, 45% বলতে 45/100। এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা। হুম, তাহলে হচ্ছে আমাদের আহ 16,000, মানে যদি আমি 40 দিয়ে করি তাহলে 6,400 আর 5 × 80, তার মানে 800, তার মানে 7,200। অর্থাৎ 7,200 জন হচ্ছে আপনার অশিক্ষিত, কারণ 55% শিক্ষিত হলে 45% অশিক্ষিত হবে। আচ্ছা, এরপরে 17 নম্বর আসি। এইটা দেখেন, খুব ইম্পর্টেন্ট, এটা অনেক পরীক্ষাতে আসছে, মানে এখনো আসতেছে। বলছে দুইটি রাশির যোগফল 240, তাদের অনুপাত 1:3, রাশি দুইটি নির্ণয় করতে হবে, প্রথম রাশি দ্বিতীয় রাশির শতকরা কত অংশ সেটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা রাশি দুইটির যোগফল, মানে আগে অনুপাতের যোগফলটা লিখি। অনুপাতের যোগফল, অনুপাতের অনুপাতের যোগফল 1 আর 3, তার মানে 4 হবে, তাই না? তাহলে এখন প্রথম রাশি কত হবে? প্রথম রাশিটা হবে হচ্ছে আপনার এই 240-এর, এটা 4 ভাগের কয় ভাগ? 1 ভাগ, তার মানে প্রথম রাশিটা হচ্ছে 60। আর দ্বিতীয় রাশিটা কত হবে? এই 240-এর 4 ভাগের 3 ভাগ, তার মানে 180। হুম, আচ্ছা, এখন ওনারা আমাদেরকে বলছে যে প্রথম রাশি দ্বিতীয় রাশির শতকরা কত, মানে শতকরা বের করতে হবে। ঠিক আছে, তাহলে এইটা শতকরা বের করার একটা সহজ উপায় আছে, যে আমাদের কার সাথে তুলনা করতে বলছে? বলছে প্রথম রাশি দ্বিতীয় রাশির শতকরা কত, তাহলে দ্বিতীয় রাশিটা 180 নিচে থাকবে, আর 60, তাহলে 100-তে কত? শতকরা মানে 100-তে কত? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা এটা দিয়ে এটা কেটে দিতে পারি, 3 হয়, 3 দিয়ে 100-কে ভাগ করলে 33, 3 33-এ এরকম হবে, 3 33 পূর্ণ 1/33%, মানে 3 ভাগের 1 ভাগ আর কি। হ্যাঁ, এই এটা বুঝতে পারছেন সবাই?
ওকে, তাহলে আমরা পরেরটাতে আগাই। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে ক্লাস কিন্তু অনেক লেন্দি হবে, বুঝছেন? কারো যদি দেখা যাচ্ছে যে খুবই ঘুমটুম ধরে বা অনেকের আছে অনেকেই বোরিং হয়, তো বোরিং হলেও কিছু করণীয় নেই। হুম, এটা অনেক লেন্দি ক্লাস হয়। মানে ধৈর্য ধরে থাকতে হবে। হ্যাঁ, আর না মানে অনেকের কাছে ক্লাস যখন শুরু হয় অনেকের কাছে অনেক রকম মনে হয় যে এটা এইগুলো পড়ে কি লাভ, এগুলো সহজ আছে, হেন তেন বা এ আছে, অনেক কিছু মনে হয়। হ্যাঁ, আরো কয়েকদিন যাবে, ক্লাসে আস্তে আস্তে ডিপ যাবে। আপনাদের আহ, যাদের ধৈর্য শক্তি খুব ভালো আছে, যারা মানে শেষ পর্যন্ত ধৈর্য সহ্য টিকে থাকার মতো টেন্ডেন্সি আছে, তারা থাকেন, মোটামুটি একটু উপকার হবে। আর যাদের ধৈর্য সহ্য একদমই কম, তাদের থাকার দরকার নাই, কারণ বিরক্ত হয়ে যাবেন। ঠিক আছে? মানে এই কোর্স এরম ভাবে হেলাফেলা ভাবে কোনোভাবে শেষ হয় না। এটা কঠোর পরিশ্রম করতে হয়। যারা আগে দু একজন ক্লাস করেছে তারা জানে, শেষ পর্যন্ত টেনে নিয়ে নিজে পড়াশোনা করে অ্যাসাইনমেন্ট করে পরীক্ষা দিয়ে ভালো করে এগুলো বুঝে মানে নিজের প্রস্তুতি ঠিক করতে কিন্তু একটু কষ্ট আছে। যে শুধু স্যার দেখা যাচ্ছে যে পড়াই দিবে জাস্ট, এরকম না। হ্যাঁ, কিন্তু খাটাখাটনি করা লাগবে। তো এরকম টেন্ডেন্সি থাকলে ক্লাস খুব মনোযোগ দিবেন, ভালো আউটপুট পাবেন। কোর্স যেদিন শেষ হবে সেদিন আপনার প্রস্তুতিও শেষ হবে। আর যদি এরকম হয় যে না পড়ি, আবার এক আধ মাস পরে বাদ দেই সেই বা, তাহলে শুরু থেকেই বাদ দেওয়া ভালো, কারণ মাথা নষ্ট হবে, দরকার নাই। হ্যাঁ, এটা আমি মানে আপনাদের বলে রাখলাম কারণ আপনাদের সাইকোলজি যাতে ডেভেলপ হয় আস্তে আস্তে। কারণ অনেকে আছে যে যে সাইকোলজি নিয়ে শুরু করে সেই সাইকোলজি থাকে না, পরে বলে যে না স্যার এত ঝামেলা জানলে তো আমি পড়াশোনা শুরুই করতাম না। ঠিক আছে? তো এই জন্য আগে থেকেই প্রস্তুতি নেওয়া ভালো। আচ্ছা, কোনো পরীক্ষায় 1800 জন পরীক্ষার্থীর মধ্যে 8% অনুপস্থিত ছিল, তাহলে উপস্থিত কত পার্সেন্ট ছিল? 8% যদি অনুপস্থিত থাকে তাহলে উপস্থিত থাকবে হচ্ছে কত পার্সেন্ট? 92%। তাহলে আমরা আগে অনুপস্থিতটা বের করি। অনুপস্থিত, অনুপস্থিত হবে 1800-র 8%, তাই না? 8%, তাহলে এই 2 শূন্য কাটা গেল। তাহলে 8 18 কত হবে? আপনার 8 × 10 = 144। 144 জন অনুপস্থিত। তাহলে উপস্থিত হচ্ছে বাকি যারা আছে তারা, অর্থাৎ 1800 থেকে 144 মাইনাস, তাহলে বাদ বাকি থাকলো কত? আপনার 1656। এই যে ইমরান লিখছে 1656। হ্যাঁ, ওকে। এরপরে আমরা 19 নম্বরে যাই। এটা জাদুঘরে আসছিল। বলছে একটা অফিসে 44% কর্মী কফি, 72% চা পছন্দ করে। প্রত্যেকে হয় কফি না হয় চা পছন্দ করে। 40% উভয় পছন্দ করে। তাহলে মোট কর্মীর সংখ্যা কত? তাহলে উভয় পছন্দ করে আগে, সেটা আগে বের করি। তাহলে উভয়টি পছন্দ করে এরকম আছে হচ্ছে, উভয়টি পছন্দ করে হচ্ছে, দেখেন আমাদের এখানে 44%, এখানে 72%, তাহলে 70 আর 40 110, 116% হয়ে যাচ্ছে, তাই না? হওয়ার কথা তো 100%, অর্থাৎ 72% আর 44% মিলে 116% হয়েছে। তাহলে এখান থেকে যদি আমি 100% বাদ দেই, তাহলে এই 16% লোক আছে যেটা দুইটাই পছন্দ করে, মানে 100% মানে তো সম্পূর্ণটা। তো এই 2%-এর যোগ করলে আমাদের 116% হয়ে যাচ্ছে। তাহলে অতিরিক্ত যে 16% এরা হচ্ছে উভয়টাই পছন্দ করে। তাহলে হচ্ছে আমরা 16 জন চা কফি পছন্দ করলে মোট হচ্ছে কর্মী হচ্ছে 100 জন, তাই না? এভাবে লিখবো, 16 জন উভয়টি পছন্দ করলে, উভয়টি পছন্দ করলে হচ্ছে মানে কর্মী কতজন? কর্মী হচ্ছে 100 জন। তাহলে একজন সবাইটি পছন্দ করলে 100/16, আর এখানে কতজন আছে? 40 জন। তাহলে 40 জন পছন্দ করলে 40 দিয়ে গুণ করে দিলেই হবে। তাহলে হচ্ছে 40, 8 দিয়ে কাটলে এটা 5, 8 দিয়ে কাটলে এটা 2, 2 দিয়ে কাটলে এটা 50। তার মানে হচ্ছে 250 জন। তার মানে ওখানে লেবার হচ্ছে আমাদের 250 জন আছে। ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, পরেরটাতে যাই। পরের প্রশ্ন বলছে কি যে
জনাব রহিম তার সম্পদের 30% তার স্ত্রীকে দিল, 50% ছেলেকে দিল, আর অবশিষ্ট যে 7,20,000 টাকা থাকে সেটা তার মেয়েকে দিলেন। তার সম্পদের মোট মূল্য কত? ঠিক আছে, তাহলে আমাদের 30% তো দিয়ে দিছে তার ওয়াইফকে, 50% দিয়ে দিছে ছেলেকে, তাহলে অবশিষ্ট থাকলো কত? অবশিষ্ট থাকলো হচ্ছে, আমরা বলতে পারি যে 100% থেকে 30% তার মেয়েকে দিল, 50% তার ওয়াইফকে দিল, ছেলেকে দিল, দিয়ে 50 আর 30-এ 70%, 80% চলে গেল, থাকলো হচ্ছে 20%। তার মানে এই মেয়ে পেল হচ্ছে 20% টাকা। তাহলে আমরা এটা লিখবো যে মেয়ে 20 টাকা পেলে, 20 টাকা পেলে হচ্ছে তার সম্পদ কত? 100 টাকা। যখন মেয়ে 20 টাকা পাবে তখন সম্পদ হচ্ছে 100 টাকা। তাহলে মেয়ে যদি 1 টাকা পায় তখন 100/20, আর মেয়ে যদি হচ্ছে 7,20,000 টাকা পায় তখন সম্পদ কত হবে? তো এটার সাথে আমরা 7,20,000-কে গুণ দিয়ে দেই, 7,20,000। তাহলে হচ্ছে আমাদের এই এইটা, এই শূন্য কাটা, এটা 72,000, তাহলে 2 দিয়ে কাটলে 36,000। তাহলে 36,000 মানে আরো 2টা শূন্য হবে, তাহলে 36, 1 2 1 2 3, অর্থাৎ 36 লক্ষ টাকা তার মোট সম্পত্তি। হ্যাঁ, তার মানে অনেক সম্পত্তির মালিক আর কি। আচ্ছা, এরপরে আসি পরেরটাতে। 21 নম্বর প্রশ্ন বলছে একটা বইয়ের মূল্য 24 টাকা, এই মূল্য প্রকৃত মূল্যের 80%। এরকম একটা অঙ্ক আমরা করছি একটু আগেই। অবশিষ্ট মূল্য সরকার ভর্তুকি দিবে, তাহলে ভর্তুকি কত টাকা? এরকম একটা অঙ্ক করছি না? তাহলে আমরা এটাও ওইভাবেই লিখবো একইভাবে, যে যদি বিক্রিত মূল্য 80 টাকা হয় তাহলে প্রকৃত মূল্য 100 টাকা। 1 টাকা হলে কত? 24 টাকা হলে কত? তাহলে 30 টাকা হবে। 30 টাকার থেকে 24 টাকা বাদ দিলে ভর্তুকি 6 টাকা পাওয়া যাবে, তাই না? তো এটা আর আলাদা করে করলাম না, এটা আপনারা একটু বাসায় করেন। হ্যাঁ, অনেকগুলো ইয়ে করা লাগবে, তো একটা সহজ অঙ্ক। আচ্ছা, এইটাতে আসি। বলছে কোনো জিনিসের প্রকৃত মূল্য 450 টাকা, এই জিনিসের ওপর 7% ভ্যাট ধরলে জিনিসের দাম কত হবে? তাহলে আমরা আগে ভ্যাটটা বের করি। ভ্যাট হচ্ছে এই 450 টাকা গুণন 7%, পার্সেন্ট মানে নিচে 100, তাহলে 50 দিয়ে কেটে দিই, তাহলে এটা 2, এটা হচ্ছে 9, তাহলে 7 নং 63, 63 ভাগ হচ্ছে 2, তার মানে 31 দেখুন 31.5, তাই না? 31.5 টাকা। তাহলে 31.5 টাকা হচ্ছে আপনার ভ্যাট। তাহলে মূল্যটা হবে, দাম কত হবে? এই 450 টাকা তো থাকবেই, সাথে হচ্ছে 31 টাকা 50 পয়সা, মোট হচ্ছে 481 টাকা 50 পয়সা হচ্ছে তার কি এই মূল্য হবে ভ্যাট সহ। ঠিক আছে, ক্লিয়ার? এটা সবাই বুঝতে পারছেন? প্রথমে আমরা আগে ভ্যাটটা বের করে নেব, ভ্যাটটা বের করে নিয়ে তারপরে ভ্যাটের সাথে যোগ করলে হয়ে যাবে। আচ্ছা, এরপরে আসি পরেরটাতে। এটা হচ্ছে ক্যাবিনেট ডিভিশনের একটা প্রশ্ন, এটা 2023 সালে আসছে। বলছে যে আমের মূল্য যদি 20% কমে যায়, হুম, তাহলে আপনার 96 টাকা দিয়ে আগের থেকে 2টি আম বেশি ক্রয় করা যাবে, তাহলে 50টি আমের প্রকৃত মূল্য কত? বোঝার চেষ্টা করেন। বলছে যে আমের মূল্য 20% যদি কমে যায়, মানে আপনার আগে 100 টাকার আম এখন 80 টাকায় বিক্রি হচ্ছে, সেভাবে আপনি যদি 96 টাকা নিয়ে বাজারে যান তাহলে আগে যে আম পাওয়া যেত তার থেকে 2টা আম কি হবে? বেশি পাওয়া যাবে। তাহলে 50টি আমের দাম কত? আচ্ছা, তাহলে আমাদের আসলে এই 96 টাকাতে কত টাকা কমলো আগে সেটা বের করি। 96 টাকায় কমে হচ্ছে 96 গুণন কত পার্সেন্ট কমছে? 20%, তাহলে 20/100। হ্যাঁ, 20/100, তাহলে হচ্ছে আমাদের এটা যদি আমরা কাটাকাটি করি 5 হবে, 5 দিয়ে কাটলে 5 একে 5, 5 নং 45, আর থাকে 2, তার মানে 5 5 দোকানে 10, অর্থাৎ 19.2 টাকা।
এই 19.2 টাকা আমাদের কি হচ্ছে, কমে যাচ্ছে, যে কারণে আমি 2টা আম বেশি পাচ্ছি। তাহলে আমরা লিখবো যে 2টা আমের দাম 19.2টি আমের দাম হচ্ছে 19.2 টাকা। তাহলে একটার দাম কত হবে, 19.2 ভাগ হচ্ছে 2টা, আর 50টার দাম কত হবে, তাহলে 50 দিয়ে গুণ করে দিলেই হচ্ছে নাকি, এটা দিয়ে কেটে দেন, তাহলে 25। তাহলে যদি আমাদের হচ্ছে 20 টাকা করে দাম হতো, তাহলে আপনার 500 টাকা হতো, তাই না? তো এই 500 টাকা থেকে আমাদের 8/25 হচ্ছে আপনার উম, মানে 8 পয়েন্ট ইয়ে করে বাদ যাবে, তাহলে হচ্ছে 20 টাকা বাদ যাবে, তাহলে 480 টাকা। তাহলে 480 টাকা হচ্ছে আমাদের 50টা আমের দাম। ঠিক আছে, এই সবাই কি বুঝতে পারছেন এটা? এটা আসতে পারে পরীক্ষায়, খুব ইম্পর্টেন্ট, ক্যাবিনেট ডিভিশনের প্রশ্ন তো, ইম্পর্টেন্ট আছে। আচ্ছা, তাহলে আমরা নেক্সট ফরওয়ার্ড করি। 24 নম্বর প্রশ্ন বলছে, ফেব্রুয়ারিতে একটা পণ্যের মূল্য জানুয়ারির থেকে 20% বাড়ানো হলো, মার্চে আবার ফেব্রুয়ারির মূল্যের থেকে 15% বাড়ানো হলো, মার্চে ওই পণ্যের মূল্য জানুয়ারি মূল্যের তুলনায় শতকরা কত বৃদ্ধি পেল? এটা হচ্ছে রাষ্ট্রপতির কার্যালয়ের একটা প্রশ্ন। তো এখানে আমাদের কি বললো ওনারা, বলল যে আপনার প্রথমে জানুয়ারি মাসে আমরা আসি। এই জানুয়ারি মাসে যদি একটা জিনিসের দাম 100 টাকা হয়, হ্যাঁ, ধরেন 100 টাকা, এটা শীটে কিন্তু যেভাবে লেখা আছে ওইভাবে করবেন, আমি এখানে যা শুধু দেখাচ্ছি ইয়েটা, হ্যাঁ। এখন ফেব্রুয়ারির কথায় আসি। ফেব্রুয়ারিতে কি হবে, 100 টাকার জিনিস 20% বাড়বে, মানে 20 টাকা বাড়বে, তাহলে 120 টাকা হবে, তাই না? এরপরে আসি মার্চে কত টাকা হবে, মার্চে কত টাকা হবে, মার্চে হচ্ছে এই 120 টাকার আবার 15% বাড়বে, তাহলে আমরা হচ্ছে 120 টাকার 15% আগে বের করি। 120 টাকার 15%, পার্সেন্ট মানে 100, তাহলে এই শূন্য কাটা, 5 দিয়ে কাটলে 3, আর এটা 2, এটা হচ্ছে 6, মানে 18 টাকা। 18 টাকা, তাহলে 120 টাকা আর হচ্ছে 18 টাকা, মোট হবে 138 টাকা। তো এখন ওনারা বলছে যে জানুয়ারির তুলনায় শতকরা কত বৃদ্ধি পেল। তাহলে আমাদের জানুয়ারিতে ছিল 100 টাকা, আর এখন হচ্ছে আমাদের কত টাকা, 138 টাকা। তাহলে মাঝখানে আমাদের বাড়লো কত টাকা, 38 টাকা, অর্থাৎ 100 টাকাতে 38 টাকা বাড়লো, মানে 38% বৃদ্ধি পেল। হুম, এই আর কি। আচ্ছা, এর পরেরটাতে যাই। 25 নম্বর প্রশ্ন বলছে, করিম সাহেবের মাসিক মূল বেতন হচ্ছে 30,000 টাকা, তিনি মোট আয়ের প্রথম 3 লক্ষ টাকার উপরে আয়কর শূন্য, মানে আয়কর দেওয়া লাগে না, এরপরে যে টাকা থাকে তার উপরে 10% আয়কর দিলে তার আয়কর কত টাকা হবে? তো প্রথমে আমরা আগে বার্ষিক ইনকামটা বের করি। আমাদের হচ্ছে বার্ষিক ইনকাম, বার্ষিক আয় কত টাকা হবে, এই 30,000 টাকার হচ্ছে গুণন 12, 12 মাসের ইনকাম হচ্ছে 3,60,000 টাকা, হ্যাঁ, 3,60,000 টাকা। তো এই যে 3,60,000 টাকার মধ্যে বলছে 3 লক্ষ টাকার উপরে আয়কর দিতে হবে না, হ্যাঁ, তাহলে 3 লক্ষ টাকা পর্যন্ত তার আয়কর হচ্ছে মাপ। তাহলে করযোগ্য আয় কত হবে, করযোগ্য আয় হচ্ছে এই 3,60,000 টাকা থেকে আপনার বাদ কত পার্সেন্ট বাদ যাবে, 3 লাখ টাকা বাদ যাবে, তাহলে 60,000 টাকা থাকবে। এই 60,000 টাকার উপরে কর ধরতে হবে আমাদের, 60,000 টাকার উপরে
কর হচ্ছে 10%, তার মানে কত টাকা? 6,000 টাকা। 6,000 টাকা হচ্ছে কর। হুম ঠিক আছে, বুঝতে পারছেন এটা? আচ্ছা, আমরা পরেরটাতে গেলাম। মনির সাহেবের মাসিক মূল বেতন 43,170 টাকা। এই এই বার্ষিক মোট আয়ের প্রথম 2,50,000 টাকার উপরে আয়কর শূন্য। পরবর্তী যে টাকা থাকবে তার উপরে আয়কর 10% হলে এটা মনির হবে। মনির সাহেব কত টাকা আয়কর দেবে? এটা আর এটা একই অঙ্ক না? এটা বার্ষিক মূল বেতন 43,170, 12 মাসে কত হয়? সেখান থেকে 2.5 লক্ষ টাকা বাদ দিব, দিয়ে 10% ধরলে হয়ে যাবে। এটা স্থানীয় সরকার বিভাগের প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে করবেন বাসায় প্র্যাকটিস। নাবিলের কথায় আসি, এটা কিশোরগঞ্জে ফ্যামিলি প্ল্যানিং এ আসছে। নাবিল কি করছে যে প্রতি কেজি সন্দেশ কিনেছে 250 টাকা হারে 2 কেজি কিনে, তারপরে ভ্যাট দিয়েছে হচ্ছে 4 টাকা, হলে সে দোকানদারকে কত টাকা দিবে? তো প্রথমে আমরা আগে সন্দেশের মূল্যটা বের করি। সন্দেশের মূল্যটা হচ্ছে আপনার 250 টাকা গুণন হচ্ছে 2 কেজি, তার মানে 500 টাকা, তাই না? 500 টাকা হচ্ছে সন্দেশের দাম। আর ভ্যাট কত টাকা হবে? ভ্যাট হবে এই 500 টাকার কত পার্সেন্ট? 4%। তা 4/100, তো এটা কেটে দিলে 5, তার মানে 20 টাকা হচ্ছে ভ্যাট। তাহলে ভ্যাট সহ মূল্য হবে কয় টাকা? 520 টাকা। হ্যাঁ, মানে 500, এটাও আসে পরীক্ষায়, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন একটা। হুম আচ্ছা, এরপরে আসি 28 নম্বর। বলছে একটি ভোট কেন্দ্রে উপস্থিত ভোটারের 55% ভোট পেয়ে একজন প্রার্থী নির্বাচিত হয়েছেন। তিনি একমাত্র প্রতিদ্বন্দ্বী অপেক্ষা 10,000 ভোট বেশি পেয়েছেন। ভোট কেন্দ্রে কতজন ভোটার উপস্থিত ছিল? আচ্ছা, মানে এখানে বোঝার চেষ্টা করেন, যে ব্যক্তি 55% ভোট পেয়েছেন উনি জয়লাভ করেছেন, আর আরেকজন আছে উনি ভোট পেয়েছেন হচ্ছে 45%, তাই না? 45%, কারণ 100%-এর মধ্যে 55% পাবে যে জিতে গেছে সে, আর 45% পাবে যে হেরে গেছে সে। তাহলে তাদের মধ্যে ভোটের ব্যবধান হচ্ছে 10%, তাই না? মানে 55% একজন পাবে আর আরেকজন পাবে হচ্ছে 45%, তাহলে তাদের ব্যবধান কত? 10%। তাহলে ভোট 10 ভোট বেশি পেলে ভোটার সংখ্যা হচ্ছে 100। তখন বলছে ভোটার কতজন, তাহলে আমরা লিখব 10 ভোট বেশি হলে আমাদের ভোটার হচ্ছে কতজন? 100 জন। তাহলে 1 ভোট বেশি হলে কত হবে? 100/10। আর আমাদের এই ভোট পেয়েছে 10,000 ভোট বেশি, তাহলে 10,000 ভোট বেশি হলে কত হবে? এখানে আমরা 10,000 দিয়ে যদি গুণ করে দেই, আর একটা শূন্য না, তাহলে হচ্ছে আমাদের উপর থেকে এই শূন্য আর এই শূন্য কাটা গেল, তাহলে 1 দিয়ে 5 শূন্য, মানে 1 লক্ষ ভোট আসছিল ওখানে। 3, 4, 5। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ভোটার। এই সবাই বুঝতে পারছেন তো? এটা হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশ্ন, এটাও খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। হ্যাঁ, হ্যাঁ মাসুম, দাঁড়ান। হ্যাঁ মাসুম, বলেন দেখি। তা এই যে 10 ভোট বেশি হলে ভোটার সংখ্যা 100 জন, এটা একটু এক্সকিউজ মানে লাগতেছে আমাকে, মানে এটা 10%, 10% ভোট বেশি, 10% মানে শতকরা না? ও হ পার্সেন্ট, জি 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 হ্যাঁ, স্যার, জি তাহলে বুঝতে 100 পারছি জনে বুঝতে পারছি। 10 জন। আচ্ছা, তাহলে 28 গেল, এবার 29-এ আমরা যাই। 29-এ কর অঞ্চলের প্রশ্ন, একটু কনফিউশন থাকবে। হ্যাঁ, একটু খেয়াল করার চেষ্টা করবেন। বলছে যে ছোটনের বেতন গত মাসে 9% বৃদ্ধি পাওয়ার পর সে দেখলো তার বেতন 9% বেড়ে না বেড়ে 11% বৃদ্ধি পেলে
তার মাসিক বেতন হতো 72,150 টাকা। তাহলে তার মাসিক বেতন কত? আচ্ছা, বোঝার চেষ্টা করেন, কথাটার মধ্যে একটু প্যাঁচ আছে। মানে ছোটনকে বলছে যে আপনার যদি 9% বেতন বৃদ্ধি পেয়ে গেছে তার অলরেডি, হ্যাঁ, ছোটনের কিন্তু 9% বেতন বৃদ্ধি হয়ে গিয়েছে। এখন ছোটন ভাবছে যে আমার যদি 9% না বেড়ে যদি 11% বাড়তো, সম্ভব হতো, তাহলে আমার বেতন হতো 72,150 টাকা। মানে 11% বাড়ার পরে হচ্ছে কত? 72,150 টাকা। কিন্তু 11% কিন্তু বাড়েনি, বাড়ছে 9%। তাহলে বলছে তার বেতনটা কত। তাহলে আমরা আগে দেখি যে 11% বাড়ার পরে যদি 72,150 টাকা হয়, তাহলে মূল বেতনটা আসলে কত, মানে বাড়ার আগে কত ছিল সেটা আগে দেখি। তো কোনো বেতন যদি 11% বাড়ে, তাহলে আগের বেতন যদি 100 টাকা হয়, 11% বাড়লে 111 টাকা হবে, তাই না? তাহলে আমরা সেটাই লিখব যে বর্তমান বেতন 111 টাকা হলে পূর্ব বেতন 100 টাকা। হ্যাঁ, মানে শতকরা যেহেতু হিসাব, বর্তমান বেতন 111 টাকা হলে আপনার পূর্ব বেতন কত? পূর্ব বেতন 100 টাকা। 1 টাকা হলে তাহলে 100/111। আর এখানে দেখেন 72,150 টাকা। 72,150 টাকা যখন হবে, তাহলে 100 গুণন 72,150 ডিভাইডেড বাই হচ্ছে 111। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কাটাকাটি করি। তা এইটা আমাদের হচ্ছে 7 2 9, আর একে 10 5 15, 3 দিয়ে কাটি। 3 দিয়ে কাটলে এটা 3 3 37 হবে। আর এটা 3 দিয়ে কাটলে 3 ওখানে 6, 3 4 12, 3 5 তাহলে 24,000, 24,000 হলে 72, তাহলে 24,050 হবে, তাই না? এটা হচ্ছে 24,050 হবে। আচ্ছা, তাহলে 24,050, এটাকে আবার আমরা 37 দিয়ে দেখি কাটতে পারি কিনা। তো 37 দিয়ে যদি এটাকে আমরা কেটে দিই, তাহলে কত হবে? প্রথমে 6 দিয়ে দেব, তাহলে 180 আর 42, 222, তাই না? তাহলে 222 হলে এখানে 18 থাকবে, তাহলে 185, তাহলে 105 হ্যাঁ দিলেই হচ্ছে। হ্যাঁ, 5 দিলে হচ্ছে, অর্থাৎ 650 হচ্ছে। আচ্ছা, তাহলে 650 যদি এখানে হয়, তাহলে 65 দিয়ে 3টা শূন্য হবে, তাই না? 65,000। তার মানে ছোটনের বেতন বাড়ার আগে ছিল 65,000 টাকা। ছোটনের বেতন বাড়ার আগে ছিল হচ্ছে 65,000 টাকা। ঠিক আছে, কিন্তু এখন ছোটনের বেতনটা কত আসলে, তো সেটা আমরা কিভাবে বুঝবো? এখন ছোটনের বেতন কিন্তু এইটা কিন্তু বাড়ার আগের বেতন, মানে 65,000 টাকা বাড়ার আগের বেতন, কিন্তু ছোটনের বেতন কিন্তু 9% বাড়ছে। হুম, তাহলে আমরা লিখবো ছোটনের বর্তমান বেতন হচ্ছে 65,000 টাকা তো আছেই, এই 65,000 টাকা তো তার আছেই, এর সাথে আরো 9% কি হয়েছে, বাড়বে। 65,000 টাকা কয় পার্সেন্ট বাড়বে? 9%। 9/100। তো এটা কাটা, এটা কাটা, তাহলে আমাদের এখানে হচ্ছে 65,000 আর শূন্য 5 নং 45-এর 5 হাতে আমাদের 4, 54 আর 4 58, তাহলে 65 আর 5-এ 70,000, তাহলে 70,850 টাকা। এইটা হচ্ছে খোকনের এখন ছোটনের এখন বেতন। এই আপনারা কি বুঝতে পারছেন সবাই? না বুঝতে পারলে বলেন। এটা কিন্তু একটু কঠিন আছে, মানে দুই অ্যাঙ্গেল থেকে ধরতে হচ্ছে তো।
আচ্ছা, তাহলে আমরা নেক্সট পরেরটাতে যাই। আমাদের আজকের শীটে মোট 50টা অঙ্ক আছে। হ্যাঁ, আমরা আজকে 30 পর্যন্ত করি না, করে বাকিটা মানে আজকে প্রথম ক্লাস তো 50টাই করা যায়, তো মানে প্রথম ক্লাস 30 পর্যন্ত করি, বাকিটা কালকে মানে আগামী ক্লাসে করা যাবে। মানে এই ক্লাসের লেকচার শিট শেষ না হওয়া পর্যন্ত তো আমাদের এটা কন্টিনিউ করতে হবে, তাই না? তো বলছে নাসির সাহেবের মাসিক মূল বেতন 27,650 টাকা। তো প্রথম 2,50,000 টাকার উপর আয়কর শূন্য, পরবর্তী টাকার উপর আয়করের হার 10% হলে নাসির সাহেব কত টাকা আয়কর দেন? তো এইটা ওই এরকমই একটা অঙ্ক আমরা আগে করছি, তাই না? যে 27,650 টাকা তার হচ্ছে মাসিক মূল বেতন, এখানে 12 মাসের, তাহলে 12 দিয়ে গুণ করলে আমরা 1 বছরের টাকা পাবো, সেখান থেকে 2.5 লক্ষ টাকা আমরা বাদ দিয়ে দেব, দিয়ে যে টাকা থাকে তার 10% হচ্ছে কর বের করলে হয়ে যাবে, তাই না? হ্যাঁ, আচ্ছা। আর 31 নম্বর অঙ্কটাও সেম অঙ্ক, আমি এটা জাস্ট শুধু একটু দেখাই দিই আপনাদের, যে দোকান থেকে 360 টাকা হিসাবে 2.5 কেজি মিষ্টি কিনলো। তাহলে 2.5 কেজি মিষ্টির দাম আগে বের করব, করে তারপরে ভ্যাট ধরবো 2.5% ধরে, ভ্যাট সহ ওই যে না বিলের যে অঙ্কটা করলাম, এই অঙ্কটা আর এই অঙ্কটা হচ্ছে একই। তা আমরা আগামী ক্লাসে 32 থেকে শুরু করি। হ্যাঁ, এই যে চিনির মূল্য যে বেড়ে যাওয়াতে এখান থেকে 32 থেকে আমরা শুরু করি, ঠিক আছে? আর আমরা আজকে আমাদের ইংরেজিটা পড়তে হবে, তো আমরা প্রথম ক্লাস অনেকেই একটানা ক্লাস করতে একটু বোরিং ফিল করে, তা আমরা ইংরেজিটা একটু পড়ি, আর বাকিটা হচ্ছে মানে এইটা শেষ করে আমরা মানে আমাদের 80টার মতো অঙ্ক আছে, হয়ে যাবে। আর যাচ্ছে একদিন করলে আরো কয়েকটা আপনাদের কাজ দিলে হয়ে যাবে আর কি। তা আমাদের আজকের ইংরেজি পড়ার ক্ষেত্রে আমাদের যে আপনারা আউটলাইন তো দেখছেন মনে হয়, কোর্স আউটলাইনে আমাদের আজকের যেটা পড়া ছিল, এই আউটলাইন অনুসারেই কিন্তু আমাদের ক্লাস হবে। হ্যাঁ, এই যে যে আউটলাইনটা এখানে দেওয়া আছে, আর্টিকেল আছে, শতকরা আছে, বাংলার ইতিহাস, প্রাচীন যুগে বাংলা। তা আমরা আজকে আর্টিকেলটা পড়ব। আর্টিকেল থেকে আপনার 5 মার্কের প্রশ্ন হয়। এই যে গত যে শনিবারে কৃষি মন্ত্রণালয়ের পরীক্ষা হলো, ওখানেও কিন্তু 5 মার্কের করে আর্টিকেল ছিল। তা আর্টিকেলটা আসলে খুব ইম্পর্টেন্ট একটা টপিক আপনার লিখিত পরীক্ষার জন্য। তা আমরা আর্টিকেলটা আজকে একটু ধারণা নেই। আর্টিকেল সম্পর্কে আপনারা জানেন, কারণ এ এন্ড ডি 3টা আর্টিকেল। এইটার বিভিন্ন অ্যাঙ্গেলে বসানোর ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে যে কিছু ইংলিশের ভাষাগত কিছু নিয়মকানুন আছে, সেইগুলো সম্পর্কেই আলোচনা হবে। আর আপনার নিজের কমন সেন্স অ্যাপ্লাই করলেও বুঝতে পারবেন যে কোথায় কোন আর্টিকেলটা বসবে। তাই আর্টিকেল জিনিসটা কি? আর্টিকেলটা হচ্ছে আপনার এক ধরনের অ্যাডজেক্টিভ, অর্থাৎ এটা নাউন বা প্রোনাউনের আগে বসবে, বিশেষত নাউনের আগে বসবে, বসে আপনার হচ্ছে এটার মানে নির্দিষ্টতা ঠিক করবে, যে সেটা ডেফিনেট না ইনডেফিনেট, এগুলো কোয়ালিফাই করবে। এই জন্য আমরা আর্টিকেলকে বলি হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। হুম। তা আর্টিকেল মূলত 2 ধরনের, একটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল, একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। তো ইনডেফিনিট আর্টিকেলকে আমরা এ আর এন দিয়ে প্রকাশ করি, আর ডেফিনিট যেটা আর্টিকেল সেটাকে দা দিয়ে প্রকাশ করি। তা আমরা প্রথমে এ আর এন এর ব্যবহারগুলো দেখি। হ্যাঁ, তা প্রথমে আসেন, এ বলতে বোঝায় কি? আর্টিকেল এ যা বোঝায় সেটা হচ্ছে একজন বা একটা বস্তু। এ মানে একটা, মানে আমরা সহজ কথায় বলতে পারি, যেমন উদাহরণ দিলে মানে রাসেল ওয়ার্কস ইন আ ব্যাংক। রাসেল একটা ব্যাংকে চাকরি করে, মানে ব্যাংক হচ্ছে একটা বোঝাচ্ছে। যেমন শি ইজ ওয়ান্টিং ফর আ ট্যাক্সি, মানে সে একটা ট্যাক্সির জন্য মানে দাঁড়ায় আছে বা ট্যাক্সি খুঁজতেছে, তাই না? তো এখানে দেখেন একটা ট্যাক্সি নির্দিষ্ট করে একটা বোঝাচ্ছে যখন, হ্যাঁ, যেমন ইটস আ বিউটিফুল ডে, মানে ওই দিনটা সুন্দর একটা দিন। দেয়ার ইজ আ উইমেন ইন দ্য বাস স্টপ, এখানে একজন বাস স্টপে একজন উইমেন দাঁড়িয়ে আছে। তো এগুলো সবই আমাদের সিঙ্গেল বোঝাচ্ছে। সিঙ্গেল বোঝানোর ক্ষেত্রে আমরা হচ্ছে আর্টিকেল এ ব্যবহার করি। হ্যাঁ, যেমন ক্যান আই আস্ক আ কোশ্চেন, বলছে আমি কি একটা কোশ্চেন বলতে পারি, জিজ্ঞাসা করতে পারি, তার মানে একটা কোশ্চেন বোঝাচ্ছে। তাহলে আর্টিকেল একটা এ মানে হচ্ছে, অর্থাৎ আমরা প্রথমত এ দ্বারা একটা জিনিসকে মিন করব। হ্যাঁ,
এন এর ব্যাপারটা কোথায় কোথায় বসে? এন বসবে হচ্ছে ভাওয়াল সাউন্ডস এর আগে। ভাওয়ালের সাউন্ডস আছে অনেকগুলো, যদিও বা সাউন্ডস আর হচ্ছে আপনার আহ, মানে মানে ইয়াটা এক না, অ্যালফাবেট আর সাউন্ড কিন্তু এক জিনিস না। আপনারা এটা মানে জানেন কিনা, যে আমাদের যেমন আপনাদেরকে যদি বলা হয় যে সি এর উচ্চারণ, সি এর উচ্চারণ কোনো সময় চ হবে, কোনো সময় খ হবে। হ্যাঁ, এই চ হওয়া খ হওয়া এগুলোকে বলা হয় সাউন্ডস। হ্যাঁ, যেমন টি এর উচ্চারণটা হচ্ছে ঠ হবে। এটা নর্মালি মানে ইংলিশে বলে টি, কিন্তু এটার উচ্চারণ যখন ঠ হয় থ হয়, এরকম অনেকগুলো উচ্চারণ আছে, ওইগুলোকে বলা হয় সাউন্ডস। তো যাই হোক, এগুলো ফনিক্সের বিষয়। আর্টিকেল মূলত বসে হচ্ছে অন দ্য বেসিস অফ সাউন্ডস। হুম, আর্টিকেল কিন্তু কোনো সময় আপনার অ্যালফাবেট দেখে বসে না বা লেটার দেখে বসে না। যেমন এ ই আই ও ইউ এর পূর্বে আর্টিকেল এন বসে, আমরা নর্মালি বলি এইগুলোকে আসলে ভাওয়াল হিসেবে কনসিডার করা হয়। ভাওয়াল সাউন্ডস এর আগে আর্টিকেল এন বসে। তো যাক, সেগুলো আমরা আরো বিস্তারিত পড়লে ভিতরে পাবো। তো যেমন দেখেন, ডু ইউ ওয়ান্ট অ্যান আপেল অর আ ব্যানানা। দেখেন ব্যানানাটাতে আমরা কনসোনেন্ট সাউন্ড, আর অ্যাপেলটাতে হচ্ছে ভাওয়াল সাউন্ড, এই জন্য দেখেন এর আগে এন বসছে। আই এম গোয়িং টু বাই আ হ্যাট অ্যান্ড অ্যান আমব্রেলা। আমি একটা হ্যাট কিনবো, একটা আমব্রেলা কিনবো, তাহলে আমব্রেলার আগে এন বসছে, হ্যাটের আগে এ বসছে। ওকে। দেয়ার ওয়াজ অ্যান ইন্টারেস্টিং টিভি প্রোগ্রাম অন টিভি লাস্ট নাইট। ইন্টারেস্টিং আই দিয়ে শুরু হচ্ছে, তাই না? তো তার আগে এন বসছে। দ্য ক্রো ইজ অ্যান আগলি বার্ড, আগলিটা ইউ দিয়ে হচ্ছে, তাহলে তার আগে আর্টিকেল এন বসছে। শি ইজ অ্যান আননোন উইমেন হিয়ার, তাহলে উইমেন আননোনের আগে বসছে। কিন্তু এই ইউ যুক্ত বা ই যুক্ত মানে ভাওয়াল সাউন্ড যুক্ত কিছু কিছু ওয়ার্ড আছে যেটার উচ্চারণ হয় ইউ এর মতো, এই তখন আবার আর্টিকেলটা এ হয়। যেমন ইউনিয়ন, নর্মালি ইউ দেখে আমরা এন বসাতে পারি, বাট এটার কিন্তু হবে এ। ইউনিভার্সিটি, ইউক্যালিপটাস, ইউজফুল, ইউনিভার্সাল, ইউনানিমাস। হ্যাঁ, তারপর ইউরোপিয়ান, ইউফেমিজম, ইউলজি, ইউনাক, তারপর ইউজেস, এগুলোর আগে ইউনিক, এগুলোর আগে সবই আর্টিকেল এ হবে, যদি বা ভাওয়াল সাউন্ডস এন হওয়ার কথা ছিল, বাট এগুলোর আগে এ হবে। তা যেমন এখানে কিছু উদাহরণ দেখেন, বলছে নাসিম ইজ ইউনিভার্সিটি স্টুডেন্ট, তাহলে আ ইউনিভার্সিটি স্টুডেন্ট হবে। এখানে কিন্তু এ যখন আর্টিকেল হিসেবে মাঝখানে বসে উচ্চারণ হবে হচ্ছে আ। তাহলে ইংলিশ ইজ আ ইউরোপিয়ান কান্ট্রি, আয়রন ইজ আ ইউজফুল মেটাল, মিটার ইজ ইউনিট অফ লেন্থ। ইজ আ ইউনিট অফ লেন্থ, এগুলো দেখেন সবই ইউ এর মতো উচ্চারণ হচ্ছে, সো এগুলোর আগে আর্টিকেল আমরা এ বসাবো। দিস ইজ আ ইউনিক কেস, এটা পরীক্ষায় খুব রিপিট হয়, এটা ভালো করে দেখবেন। হ্যাঁ, আর নিডিল ইজ ইউজফুল থিং, সই খুব দরকারি একটা জিনিস। দ্য খাউ ইজ অ্যান অ্যানিমেল। হ্যাঁ, এখানে কিন্তু আবার দেখেন অ্যান হবে, কারণ এখানে তার ইউ এর মতো উচ্চারণ হচ্ছে না। তো এগুলো দেখে বসাতে হবে, মানে বুঝে শুনে বসাতে হবে। আর প্রত্যেকটা সেন্টেন্স যখন বাসায় পড়বেন, প্রত্যেকটা সেন্টেন্সের পাশে বাংলা দেওয়া থাকবে, সেই বাংলাগুলো ভালো করে খেয়াল করতে হবে। হ্যাঁ, আপনি যদি মানে মনে করেন যে আমি শুধু মুখস্থ করে পার হয়ে চলে যাব, না, তাহলে আপনার প্রস্তুতি হবে না। সেন্টেন্স যখন পড়বেন অবশ্যই বাংলাটা খুব মনোযোগ দিবেন, যাতে কোনো ধরনের কনফিউশন না থাকে, সেন্টেন্সের অর্থের মধ্যেও কোনো কনফিউশন না থাকে, কি বোঝাতে চাচ্ছে সেটাও যাতে কোনো কনফিউশন, এই জন্য বাংলাটা লিখে দেওয়া পাশে, তাছাড়া তো দরকার ছিল না। আচ্ছা, এরপরে শি ইজ নাও স্টুডেন্ট অফ আ ইউনিভার্সিটি হবে। হ্যাঁ, ইউনিভার্সিটির আগে এটা ইউ এর উচ্চারণ হয়, আর্টিকেল বসে হচ্ছে। তারপর হচ্ছে দিস ইজ আ ইউনিক কেস। আচ্ছা, এরপরে কোন একটা বিষয়কে স্পেসিফিক করে বোঝাতে গেলে এ বায়ান বসে। যেমন ধরেন আমরা নর্মালি বলি যে ফুটবল
ফুটবল ইজ আ গেম, হ্যাঁ। তারপরে যেমন দ্য সান ইজ আ স্টার, ঢাকা ইজ আ সিটি অফ বাংলাদেশ, মাউস ইজ আ স্মল অ্যানিমেল। হ্যাঁ, এগুলো কিন্তু আপনার দেখেন নর্মালি একটা জিনিসকে বোঝাতেই আমাদের বসানো হয়, হ্যাঁ, মানে আর্টিকেলটা বসানো হয়। যদি আপনি বলেন যে ফুটবল ইজ গেম, তো এইটার থেকে ফুটবল ইজ আ গেম হবে, হ্যাঁ। আচ্ছা, তারপরে যখন কারো কোনো প্রফেশন বোঝানো হয়, মানে পেশা বোঝানো হয়, তখন হচ্ছে মানে আপনার এ বা অ্যান আর্টিকেল বসে। তো প্রফেশন বলতে কিরকম, যেমন আই এম আ ডেন্টিস্ট বাট মাই ফাদার ওয়াজ অ্যান ইলেকট্রিশিয়ান। তাহলে ডেন্টিস্ট হচ্ছে একটা প্রফেশন, তার আগে আর্টিকেল এ বসবে। আর তার বাবা হচ্ছে ইলেকট্রিশিয়ান, তাহলে এখানে ই দিয়ে শুরু হচ্ছে, আর্টিকেল অ্যান বসবে। যেমন পাবলো পিকাসো ওয়াজ আ ফেমাস পেইন্টার, পেইন্টার তার প্রফেশন, তাই না। হি ইজ অ্যান ইঞ্জিনিয়ার, তাহলে ইঞ্জিনিয়ার আগে অ্যান বসবে আর্টিকেল। বুঝতে পারছেন বিষয়টা কি? যেমন আহ, হেলাল ইজ আ কম্পোজার, আর ইউ আ স্টুডেন্ট, মানে স্টুডেন্ট তো তার প্রফেশন, কম্পোজারটা হচ্ছে প্রফেশন। কারো পেশা বোঝাতে তার আগে আর্টিকেল আ বসে। ওকে, আচ্ছা। এরপরে আসেন, আমরা যদি ও এর উচ্চারণটা খেয়াল করি, ও কিন্তু ভাওয়াল সাউন্ডস। ও এর উচ্চারণটা যখন ওয়া হয় তখন তার আগে আর্টিকেল এ বসে, অন্য ক্ষেত্রে অ্যানি হবে। যেমন দিস ইজ ওয়েসিস, ওয়েসিসটা হচ্ছে অ্যান ওয়েসিস। হুম, দিস ইজ অ্যান ওয়েসিস। আই স আ ওয়ান আইড ম্যান, হ্যাঁ। ওয়ান উচ্চারণ হলে ওয়া, এর আগে আর্টিকেল কিন্তু এ হবে, এইটাই আসে, এই 2 নম্বরটাই পরীক্ষায় রিপিট হয়, এটা ভালো করে খেয়াল করবেন। গিভ মি আ 1 টাকা নোট, হি মেনটেন্স অ্যান অফিস, এখানে অ্যান এর অফিসের উচ্চারণ অ্যান বসবে ভাওয়াল সাউন্ডস অনুসারে। হি ইজ আ ওয়ান আইড ম্যান হবে, আ হবে, হ্যাঁ, এখানে কারণ ওয়ানের আগে আর্টিকেল এ হবে। যেমন হি ওয়াজ ওয়ান্স ফেমাস পয়েট, ও আর উচ্চারণ হচ্ছে, তাই না, তাহলে আর্টিকেল এ হবে। এই আর কি, হ্যাঁ। এরপরে আমরা আসি অ্যাব্রিভিয়েশন নিয়ে। আমাদের অনেক সময় দেখবেন যে অ্যাব্রিভিয়েশন থাকে, যেমন এমবিবিএস, এলএলবি, বিবিএ, এমবিএ, বিএসসি, এমএসসি, এরকম অনেক সময় অ্যাব্রিভিয়েশন থাকে। তো অ্যাব্রিভিয়েশন যখন থাকে তখন তার আগে আর্টিকেল কি বসাবো, এ বসাবো না এন বসাবো? ঠিক আছে, যেমন এটা দেখেন বিবিএ, এর আগে আর্টিকেল এ বসাবো না এন বসাবো? তো এইটার বুঝতে হলে আপনাকে যখন উচ্চারণটা করবেন তখন আপনি দেখবেন যে এটা ভাওয়াল সাউন্ড হচ্ছে না কনসোনেন্ট সাউন্ড হচ্ছে। যদি ভাওয়াল সাউন্ডস হয় তাহলে এন বসাবেন, যদি কনসোনেন্ট সাউন্ড হয় তাহলে এ বসাবেন। যেমন বি বি এ, তাহলে বি এর উচ্চারণ করতে গেলে প্রথমে বি আসছে, হুম, আর তাহলে আর্টিকেল এ হবে। এমবিবিএস, এমবিবিএস এর আগে এম, এম উচ্চারণ করতে গেলে এ আগে চলে আসছে, কিন্তু খেয়াল করেন ভালো করে, এমবিবিএস এ এটা আগে চলে আসছে উচ্চারণ করতে, এম, হ্যাঁ, এ আগে আসছে, সুতরাং এর আগে এন বসে। কারণ এলএলবি, তাহলে এল এর উচ্চারণে এ আগে আসে, এল, তাহলে এখানে কিন্তু এন বসবে। ওকে, এফ আর সিএস, এফ, এফ এর উচ্চারণে কি হয়, প্রথমে হচ্ছে আসতেছে আপনার এ, সুতরাং এটা আগে এন বসবে। এই এব্রিভিয়েশনের ব্যাপারটা বুঝতে পারছেন কি সবাই? এটা কিন্তু পরীক্ষায় কনফিউশন হয়, হ্যাঁ। এটা কিন্তু খুবই কনফিউজড একটা বিষয়। আচ্ছা, যেমন হি ইজ অ্যান এম এ হবে। আচ্ছা, হি রাইটস উইথ আ পেন, এটা সিম্পল বিষয়। আর টু ফ্রেন্ড ইজ অ্যান অ্যাসেট, হ্যাঁ। আচ্ছা, তো এইগুলো নর্মালি পড়ছে আপনার ভাওয়াল অনুসারে, কনসোনেন্ট অনুসারে।
আচ্ছা, এইবার আসি এইস এর কারিশমা। এইস যখন দেখবেন দিয়ে কোনো ওয়ার্ড শুরু হচ্ছে, তখন এইসটা হচ্ছে আপনার কোনো সময় উচ্চারণ হয়, কোনো সময় হয় না। যেমন আই এম স্ট্যান্ডিং হিয়ার ফর আওয়ার, এটার উচ্চারণ কিন্তু আওয়ার, এটা কিন্তু হাওয়ার না। তো এখানে এইস এর কোনো কাজ নাই, এইস এর উচ্চারণ হয় না, কিন্তু বানানের মধ্যে আছে। হ্যাঁ, যেমন আমরা হচ্ছে বলি হচ্ছে পদ্মা, কিন্তু বানান লিখি প দয়াময় আকার, পদ্মা। হ্যাঁ, আবার লক্ষ্মী, ল যুক্ত ক্ষয় ময় দীর্ঘিকার, কিন্তু দেখেন আমরা কিন্তু ওখানে ময়ের কোনো কাজ নাই। এরকম এখানেও এইস এর কোনো উচ্চারণ হচ্ছে না, যদি উচ্চারণ না হয় তাহলে এন বসাতে হবে, আর হলে এ বসাতে হবে। যেমন হি ইজ অনার টু হিজ প্রফেশন, এন হবে, অনার, এটা কিন্তু হনার না, অনার। তারপরে হি ওয়াজ অ্যান অনারারি প্রফেসর, এটা আসছিল এই যে গত পরীক্ষাতে, অনারারি, এটা কিন্তু হনোরারি না। বেনারস ইজ হলি সিটি, এবার হয়ের উচ্চারণ হচ্ছে, তাহলে এখানে আপনার এ হবে। দ্য কিং লেফট এয়ার হবে, এটা কিন্তু হেয়ার না, এয়ার, তাহলে এটা হচ্ছে উচ্চারণ হচ্ছে এন হবে। দিস ইজ হিরোইক অ্যাকশন, এখানে কিন্তু এইস এর উচ্চারণ হচ্ছে, সো এখানে কিন্তু আপনার এ হবে। হুম, দে উইল ডু ইট ইন, এখানে দেখেন দুইটা অপশন আছে, একটা আওয়ার একটা হাফ। আওয়ারে আগে কিন্তু এখানে এইস এর উচ্চারণ হচ্ছে না, তাহলে এন হবে, পরেরটাতে এ হবে, হাফ। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসেন যদি সিঙ্গুলার কাউন্টেবল নাউন থাকে, সেই ক্ষেত্রে আপনার সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে একটা আর্টিকেল বসে, আবার অনেক সময় আর্টিকেলের পরে একটা অ্যাডজেক্টিভ বসে নাউনটা হতে পারে। যেমন হি লিভস কমফোর্টেবল লাইফ, তাহলে এখানে লাইফটা কি নাউন, আর কমফোর্টেবলটা কি অ্যাডজেক্টিভ। তাহলে এই নাউন এবং অ্যাডজেক্টিভ যখন পাশাপাশি থাকবে, তার আগে আর্টিকেল এ, এ অথবা এন বসবে, সেটা নির্ভর করবে এখানকার সাউন্ডসটা কি। যেমন দ্য ইংলিশ আর আ ওয়াইজ নেশন, ওয়াইজটা হচ্ছে অ্যাডজেক্টিভ, নেশনটা হচ্ছে নাউন। আই এম অ্যাওয়ার্ডেড গোল্ড মেডেল, গোল্ডটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, মেডেলটা হচ্ছে নাউন, তার আগে আর্টিকেল এ বসবে। ওকে, দিস ইজ ইজি টাস্ক, ইজিটা হচ্ছে অ্যাডজেক্টিভ, টাস্কটা হচ্ছে নাউন, তাহলে অ্যান ইজি টাস্ক। ওকে, বুঝতে পারছেন তো বিষয়টা কি? এরকম থাকলে আমাদের, যেমন দ্য সান ইজ আ স্টার, শুধু নাউন থাকলেও আর্টিকেল বসবে আ স্টার। হ্যাঁ, তো এগুলো একটু পড়বেন, এই কয়েকটা একটু পড়লে এখান থেকে কমন পড়বে। আমি হচ্ছে আরেকটা নিয়মে যাই, কারো মতো বোঝাতে, অনেক সময় দেখবেন একজনের সাথে আরেকজনের তুলনা হয়, এটা খুবই ইম্পর্টেন্ট নিয়ম, এখান থেকে প্রশ্ন একটা হয়। মানে 5টা প্রশ্ন থাকবে আর্টিকেল থেকে, এখান থেকে একটা হয় কারো মতো। মানে ধরেন আপনার একজনের সাথে তুলনা করা হলো যে ইউ আর নজরুল আইসি, মানে তো তুমি তো দেখছি নজরুলের মতো বা নজরুল, তাহলে এই ক্ষেত্রে আর্টিকেল এ বসবে। হ্যাঁ, এই যার সাথে তুলনা হবে তার সামনে বসবে। তারপরে হি থিংস হি ইজ আ রবীন্দ্রনাথ, ওকে, সে ভাবছে যে সে রবীন্দ্রনাথ। ওকে, তারপরে হি ওয়ান্টস টু বি আ শেক্সপিয়ার, সে শেক্সপিয়ার হতে চায়, মানে শেক্সপিয়ারের সাথে তার তুলনা হচ্ছে। যেমন ইউ আর মেসি, তুমি তো দেখছি মেসি, মানে মেসির মতো খেলো আর কি, তাহলে ইউ আর আ মেসি। হুম, এরকম একজনের সাথে আরেকজনের তুলনা বোঝালে আপনার ওই যার সাথে তুলনা হবে তার নামের আগে আর্টিকেল বসাতে হবে। হ্যাঁ, আচ্ছা, যেমন নিউটন ইজ নট বর্ন এভরি ইয়ার, নিউটন প্রতি বছর জন্মায় না, তাহলে এ নিউটন ইজ নট বর্ন এভরি ইয়ার, প্রতি বছর নিউটন জন্মায় না। হুম, আচ্ছা, এরপরে আসেন সুপারলেটিভ ডিগ্রি। ডিগ্রির ক্ষেত্রে আর্টিকেল কোথায় কোনটা বসবে এগুলো নিয়ে অনেক কনফিউশন থাকে। তো ডিগ্রির ক্ষেত্রে প্রথমত আপনার সুপারলেটিভ ডিগ্রি, যে একটা ডিগ্রি আছে মোস্ট, মানে এই মোস্টটা সুপারলেটিভ ডিগ্রি, এবং সুপারলেটিভ ডিগ্রির আগে আর্টিকেল দা বসে, কিন্তু আগে বুঝতে হবে যে মোস্ট দ্বারা আমাদের বোঝাচ্ছেটা কি। তো সবসময় যে মোস্টের আগে দা বসে তা না, কোনো সময় মোস্ট দ্বারা যদি তুলনা বোঝায় তাহলে একরকম, যদি না বোঝায় তাহলে আরেক রকম। যেমন এটা মানে উদাহরণ দেই, হি ইজ মোস্ট ইন্টেলিজেন্ট বয় ইন দ্য ক্লাস,
মানে ক্লাসের সব থেকে ইন্টেলিজেন্ট ছেলে, তাহলে ক্লাসের সবার সাথে তার তুলনা হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে আপনি মোস্টের আগে দা বসাবেন। কিন্তু দেখেন এই বাক্যটা, হি স মোস্ট ওয়ান্ডারফুল সাইট, সে একটা সুন্দর ওয়ান্ডারফুল সাইট দেখলো, এই মানে একটা দৃশ্য দেখলো, এইটা তো আর কারোর সাথে তুলনা হচ্ছে না। এখানে আর দা বসানোর দরকার নেই, এখানে আপনার মোস্টের আগে আর্টিকেল এ বসালেই হবে। যেমন হি লিডস মোস্ট আনহ্যাপি লাইফ, সে অসুখী জীবন যাপন করছে, কারোর সাথে তুলনা নাই, তাহলে তার আগে আর্টিকেল এ বসবে। দিস ইজ আ ভেরি চার্মিং সাইট, কারোর সাথে তুলনা নাই, হ্যাঁ, তাহলে আর্টিকেল এ বসবে। বুঝতে পারছেন বিষয়টা কি? আচ্ছা, ফিউ, লিটিল, লট অফ, গুড ডিল অফ, গ্রেট মেনি, এগুলো হচ্ছে ডিটারমিনার। এ ফিউ, এ লিটিল, এগুলো তো মানে সব একটা করে ডিটারমিনার, ফ্রেজ টাইপের। এ লট অফ বলে একসাথে, এ গুড ডিল, এ গ্রেট মেনি, এগুলো একসাথে বলে। যেমন হি মেড আ ফিউ মিস্টেক্স, আই ওয়ান্ট অনলি আ লিটিল সুগার, এগুলোর আগে আর্টিকেল এ বসবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা জানি যে আহ, কোনো আহ, মানে এটা দেখেন, এই দুইটা উদাহরণ দেখেন, উদাহরণ না দেখলে আপনার বুঝতে পারবেন না। হুম, মানে উদাহরণ, এগুলোর নিয়মিত উদাহরণ পড়লে ভালো বোঝা যায়। যেমন উই স্টেইড এট আ ভেরি চিপ হোটেল, আমরা একটা খুব ভেরি চিপ হোটেলে ছিলাম। দ্য হোটেল হোয়ার উই স্টেইড ওয়াজ ভেরি চিপ। আচ্ছা, এই দুইটা বাক্য খেয়াল করেন। প্রথমটাতে বলছে আমরা একটা সস্তা হোটেলে ছিলাম, তার মানে যে হোটেলটা সস্তা সেটাকে বোঝাচ্ছে। তাহলে আপনি এখানে আর্টিকেল এ লিখলেন। হুম, মানে ধরেন 10-12টা হোটেল, সস্তা হোটেল ছিল, যার মধ্যে একটা সস্তা হোটেলে গিয়ে উঠছে, কক্সবাজার গিয়ে। তাহলে ওই স্টে এটা ভেরি চিপ হোটেল, মানে সস্তা রেটের হোটেলে উঠছে। কিন্তু পরের বাক্যটা খেয়াল করেন, দ্য হোটেল হোয়ার উই স্টেড ওয়াজ ভেরি চিপ, মানে আমরা যেখানে ছিলাম, যে হোটেলটাতে ছিলাম, সেইটা ছিল সস্তা। এই সময় হোটেলের আগে দা বসবে। যেমন সহজ কথায় বলি, কক্সবাজারে তো বিভিন্ন রেটের হোটেল আছে, 5,000, 10,000, 7,000। তাই ওরা গেছে গিয়ে চিপ রেটের হোটেলগুলো মানে 5,000 রেটের, যে 2,000 রেটের হোটেলগুলো আছে সেগুলো খুঁজে একটাতে উঠে গেছে। বুঝতে পারছেন? তার মানে মানে অনেকগুলো হোটেলের মানে চিপ রেট বলতে সবগুলোকে বোঝাচ্ছে। আর এখানে তারা ধরেন একটা হোটেলে ছিল, শুধু ওইটার ভাড়াই কম, হ্যাঁ, যে হোটেলটা, তাহলে নির্দিষ্ট করবে, তখন দেওয়া হবে আর্টিকেল। তো যাক, এরকম খুব ক্রিটিক্যাল কিছু পার্থক্য আছে, এগুলো একটু দেখতে হবে। এরপরে আসেন, এই যে আমাদের চাঁদ, সূর্য, গ্রহ, এগুলো নিয়ে আমরা অনেক সমস্যায় থাকি, মানুষ আবার চাঁদেও চলে গেছে, কি বিপদ। এখানে ইউনিভার্স, ওয়ার্ল্ড, সান, স্কাই, সি, গ্রাউন্ড, মুন, আর্থ, কান্ট্রি, স্পেস, এইগুলো যে আছে এগুলোর আগে দা বসবে। আর্থ যখন কোনো গ্রহের নাম হবে তখন আর দা বসবে না। হ্যাঁ, যেমন আমরা ভালো করে পড়ি, উদাহরণগুলো পড়ি। আই লাভ টু লুক অ্যাট দ্য স্টার্স ইন দ্য স্কাই। হুম, এই যে স্কাই, আকাশ, আকাশের আগে আর্টিকেল বসবে। ডু ইউ লিভ ইন আ টাউন অর ইন দ্য কান্ট্রি, কান্ট্রির আগে আর্টিকেল বসবে দা। দ্য আর্থ গোস রাউন্ড দ্য সান, হ্যাঁ, অ্যান্ড দ্য মুন গোস রাউন্ড দ্য আর্থ। ঠিক আছে? পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, আবার চাঁদ হচ্ছে পৃথিবীর চারদিকে ঘুরে, তাহলে আর্থের আগে আর্টিকেল বসবে। হুইচ ইজ দ্য নিয়ারেস্ট প্ল্যানেট, হুইচ ইজ দ্য প্ল্যানেট নিয়ারেস্ট আর্থ, এই আর্থের আগে আর্টিকেল বসবে না। কেন? হ্যাঁ, এই আর্থ মানে গ্রহের নাম বোঝাচ্ছে। আমাদের পৃথিবী যে গ্রহ আছে না, এটার নামই হচ্ছে, আমাদের যে প্ল্যানেট যেটা, সেটার নামই হচ্ছে আর্থ। হ্যাঁ, এবং এটার একটা বোঝার উপায় হচ্ছে এখানে ইটা বড় হাতের হবে। ঠিক আছে? আহ, সেক্ষেত্রে আর্টিকেল আর বসানোর দরকার নেই। হ্যাঁ, দেয়ার আর মিলিয়ন্স অফ স্টার্স ইন স্পেস। হুম, হ্যাঁ, মানে এখানে মহাশূন্যে অনেক তারা রয়েছে। স্পেস মানে এখানে কিন্তু জায়গা না, এটা হচ্ছে মহাশূন্য বোঝাচ্ছে। তাহলে এখানে আর আর্টিকেল লাগবে না। তো এগুলো খুব ক্রিটিক্যাল, এগুলো কঠিন পরীক্ষা হলে আসে। আচ্ছা, আর পৃথিবীতে এই যে এগুলো কিছু নাম দেওয়া আছে দেখেন, সংবাদপত্র, জাহাজ, ট্রেন, এরোপ্লেন, নদী, অট্টালিকা, সাগর, মরুভূমি, দিক, পর্বতমালা, দেশের নাম, এইগুলোর ক্ষেত্রে সবসময় তার আগে আর্টিকেল বসবে। উদাহরণ দেওয়া আছে, যেমন
আপনার দ্য ডেইলি স্টার, দ্য তাজমহল, দ্য পদ্মা, দ্য রেড সি, এগুলো। কিন্তু কিছু কিছু সাগরটা আছে, যেমন একটা মাত্র পর্বত যদি হয়, যেমন এভারেস্ট, সন্দ্বীপ, একটা দ্বীপ, এগুলোর আগে আর্টিকেল বসানোর কোনো দরকার নাই। ওকে, এগুলো তাহলে পড়বেন, এগুলো সহজ জিনিস, আমি এটা স্কিপ করে গেলাম। পৃথিবীতে যেগুলো একটা আছে সেগুলো মানে আর্টিকেল বসবে। আচ্ছা, এরপরে অনেক সময় আমরা এই যে কোথাও কোথাও রাস্তা, রোড, পার্ক, এইগুলোর আগে আর্টিকেল বসানোর দরকার নাই। হ্যাঁ, যেমন টাইমস স্কয়ার, আর্টিকেল বসানোর দরকার নেই। ঠিক আছে। আর কিছু কিছু যে মানে আছে, যেমন ইন দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা। হুম, ইউনিভার্সিটি অফ ঢাকা না, কিন্তু দা ইউনিভার্সিটি অফ ঢাকা হবে। কারণ যদি হচ্ছে আপনার নামের পূর্বে অফ থাকলে তার আগে আর্টিকেল বসে, যেমন দা ইউনিভার্সিটি অফ ঢাকা, দ্য ইউনিভার্সিটি অফ রাজশাহী, এগুলোর আগে আর্টিকেল বসবে। কিন্তু যদি আপনি ঢাকা ইউনিভার্সিটি লেখেন তখন আর দরকার নেই, তখন আর আর্টিকেল লাগবে না। ওকে। আচ্ছা, এরপরে আসেন জাতি। এই জাতি থেকে একটা প্রশ্ন হবে, জাতি মানে কোন জাতির আগে আর্টিকেল বসে না বসে সেটা। হ্যাঁ, যেমন ফরাসি জাতি, দা ফ্রেঞ্চ; নেদারল্যান্ডের দা ডাচ; ব্রিটিশ দ্য ব্রিটিশ; ইংলিশ দ্য ইংলিশ; দ্য স্প্যানিশ; দ্য চাইনিজ; দ্য পর্তুগিজ; দ্য জিউস। হ্যাঁ, এইগুলো খুব কঠিন জিনিস। ঠিক আছে, এইগুলো পরীক্ষাতে আপনার আগে এত কঠিন দিত না, ইদানিং দিচ্ছে। আপনার একটা ভুল হলে যেহেতু 1 মার্ক চলে যাচ্ছে, স্টুডেন্টরা শুধু জানে যে জাতির আগে আর্টিকেল বসে, এইটা জানে বসায় দেয়, কিন্তু এর মধ্যে একটু কনফিউশন আছে। কনফিউশনটা কোথায়? ফ্রেঞ্চ সিএইচ আছে শেষে, ডাচ সিএইচ আছে, ব্রিটিশ এসএইচ আছে, ইংলিশ এসএইচ আছে, স্প্যানিশ এসএইচ আছে, চাইনিজ এসই আছে, হ্যাঁ, পর্তুগিজ এসি আছে, সুইস ডাবল এস আছে। এইগুলোর ক্ষেত্রে আপনার দা আর্টিকেল ঠিক আছে। কিন্তু আপনি যদি ইটালিয়ান বলেন, মেক্সিকান বলেন, থাই বলেন, এইগুলোর আগে কিন্তু আর্টিকেল দেওয়া হবে না। এইগুলোর আগে এ অথবা এন বসবে, সেটা নির্ভর করবে ইটালিয়ানের আই আছে জন্য এন, মেক্সিকানের এ হবে, থাইয়ের এ হবে। বুঝতে পারছেন বিষয়টা কি? তো এগুলো কিন্তু মানে একটু টাফ আছে। যেমন ইংলিশ আর ইন্ডাস্ট্রিয়াস, তাহলে ইংলিশের আগে আর্টিকেল দা বসবে, দা ইংলিশ আর ইন্ডাস্ট্রিয়াস। হি স্পিক্স ইংলিশ লাইক দা ইংলিশ, জাতির আগে বসবে দা, কিন্তু ভাষার আগে কিন্তু কোনো আর্টিকেল বসবে না। ওকে। আচ্ছা, যেমন বাংলাদেশিস আর প্রাউড অফ ইটস গ্লোরিয়াস পাস্ট, বাংলাদেশিস শেষে এস আছে, সুতরাং আর্টিকেল দা বসবে। হ্যাঁ, আচ্ছা, এরপরটাতে আসি। স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, হসপিটাল, চার্চ, প্রিজন, কোর্ট, এইগুলো, বেড, এইগুলোর ক্ষেত্রে কখন কোন আর্টিকেল বসে বা বসে না। আপনার সহজ কথা, অত জটিলতার মধ্যে যাওয়ার দরকার নাই, আমরা সহজ ভাষায় বোঝার চেষ্টা করি। আমরা স্কুল দিয়ে উদাহরণটা দেই। ধরেন স্কুলের কাজ হচ্ছে পড়ালেখা করা, নর্মালি সেখানে পড়ালেখা হবে, বাচ্চারা শিখতে যাবে, পড়তে যাবে। তো বাচ্চারা যদি স্কুলে যায় তাহলে স্কুলের আগে কোনো আর্টিকেল লাগবে না। কিন্তু ধরেন কেউ স্কুল ভিজিট করতে গেল বা দেখতে গেল বা বেড়াতে গেল, যেমন বাচ্চার মারা যায় গল্প করার জন্য, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার আর্টিকেল বসবে স্কুলের আগে। যেমন আমরা যদি বলি যে হি গোজ টু স্কুল, বা ধরেন মানে শিলা গোজ টু স্কুল, এখানে আর স্কুলে আগে আর্টিকেল লাগবে না। কিন্তু যদি বলি শিলাস মাদার, মানে শিলার মা যদি স্কুলে যায়, তাহলে শিলাস মাদার গোজ টু স্কুল, কারণ মা তো আর পড়তে যাচ্ছে না। তো মূল ব্যাপারটা এরকম। হ্যাঁ, হাসপাতালের ক্ষেত্রে রোগী যদি হাসপাতালে যায় তাহলে আর আর্টিকেল লাগবে না, কিন্তু যদি রোগী ছাড়া অন্য কেউ ভিজিট করতে যায় সেক্ষেত্রে লাগবে আর্টিকেল। তাই যেমন সহজ কথায় দেখেন, আমরা এক্সাম্পলে যাই। এগুলো পড়বেন, এগুলো এক্সাম্পল তো আমরা মানে পরীক্ষায় আসে এক্সাম্পল গুলো দেখি, এগুলো থেকে একটু স্কিপ করে যায়। যেমন রহিম ওয়েন্ট টু হসপিটাল অ্যাজ এ পেশেন্ট, রহিম পেশেন্ট হিসাবে হসপিটালে গেছে, তাহলে কি আর্টিকেল দরকার আছে? না, কারণ পেশেন্টই তো যাবে হসপিটালে, তাই না? আই মেট লিসা হু ইজ দ্য ডক্টর অফ দ্য হসপিটাল, লিসার সাথে আমি দেখা করতে হসপিটালে গেলাম, এবার কিন্তু আর আমি পেশেন্ট না। মিনাস মাদার গোজ টু দ্য স্কুল, মিনার মা স্কুলে যাচ্ছে, তখন কি হবে?
মিনার মা স্কুলে যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আর স্কুলের আগে দা বসবে। ক্লিয়ার? যেমন এভরিডে কলেজ বিগিনস এট 9 o'clock, প্রতিদিন কলেজ 9টায় খুলবে, স্বাভাবিক ব্যাপার, এই জন্য কলেজের আগে আর্টিকেল বসানোর দরকার নাই, কলেজ তো 9টার সময় খুলে প্রতিদিন, তাই না, শুরু হয়। তো এরকম ব্যাপারটা। আচ্ছা, আর আরেকটা ছোট্ট জিনিস এখানে আছে, সেটা মানে দেখবেন যে যেমন দে মেড হিম ক্যাপ্টেন, বাক্যটা খেয়াল করেন, এই দে মেড হিম, তারা তাকে ক্যাপ্টেন বানালো। তো ক্যাপ্টেন বানালো হচ্ছে, এই ক্যাপ্টেনটাই হচ্ছে হিম। হ্যাঁ, তা আচ্ছা, মাসুম কিছু বলতো, মাসুমের সাথে একটু কথা বলি। হ্যাঁ মাসুম, বলেন দেখি। আচ্ছা, ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্বটা একটু যদি ক্লাসিফিকেশন দিতেন স্লাইটলি, মানে একটু হালকা উদাহরণ সহ। আচ্ছা, ট্রানজিটিভ ভার্ব ইনট্রানজিটিভ ভার্ব বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে নর্মালি যে ভার্বগুলো আপনার অবজেক্ট ক্যারি করে সেগুলোকে আমরা বলি ট্রানজিটিভ ভার্ব। হ্যাঁ, আহ, আর যে ভার্বগুলো অবজেক্ট ক্যারি করে না, হ্যাঁ, যেমন আই রিড বুক, এখানে বুকটা অবজেক্ট হচ্ছে, তাহলে আমরা রিডটাকে তখন বলি ট্রানজিটিভ। হ্যাঁ, কিন্তু ধরেন যেগুলো অবজেক্ট ক্যারি করে না, যেমন আমরা যদি বলি হি লাভস, সে হাসে, তাহলে এখানে আর মানে লাভ যে ভার্বটা সেটা কিন্তু অবজেক্ট ক্যারি করছে না, সো এটা ইন্টারজেটিভ ভার্ব। ঠিক আছে, খুব সহজ কথা। তো এখানে আমরা দে মেড হিম ক্যাপ্টেন, তারা তাকে ক্যাপ্টেন বানালো। এখন দেখেন এই ক্যাপ্টেন আর হিম একই ব্যক্তি, এটাকে বলে কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট। তো এই দুইজন যদি একই ব্যক্তি হয় তাহলে আর আর্টিকেলের দরকার নাই। যেমন মিস্টার সেন বিকাম প্রিন্সিপাল অফ দ্য কলেজ, তাহলে সেন আর প্রিন্সিপাল একই লোক, তাহলে আর আর্টিকেল লাগবে না। ওকে, এটা ব্যতিক্রম, উই কল্ড হিম আ ফুল, এটা পড়বেন, এটা ব্যতিক্রম, এটা মার্কিং করে পড়বেন। আচ্ছা, এরপরে আসে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন দুইটা একই নিয়ম, এর আগে আর্টিকেল কোনো দরকার নেই। যেমন সল্ট, টেস্টের সল্ট, আর্টিকেল লাগবে না, কিন্তু যদি ম্যাটেরিয়াল নাউনের পরে অফ থাকে তাহলে লাগবে। হুম, আচ্ছা, যেমন হচ্ছে ওয়াটার অফ দিস পন্ড ইজ ক্লিয়ার, তাহলে দ্য ওয়াটার অফ দিস পন্ড ইজ ক্লিয়ার। হুম, অ্যাবস্ট্রাক্ট নাউনেও তাই, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, আর্টিকেলের দরকার আছে না, কিন্তু যদি অনেস্টির পরে অফ থাকে তখন আর্টিকেল লাগবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আসেন, অনেক সময় আমরা লেখকের নাম দিয়ে কাজ বোঝার চেষ্টা করি। লেখকের নাম দিয়ে কাজের মানে কি? যেমন ধরেন আপনাকে যদি বলা হয় আই হ্যাভ রিড রবীন্দ্রনাথ, এর মানে কি? আমি রবীন্দ্রনাথের বই পড়েছি, রবীন্দ্রনাথকে তার পড়ার কিছু নাই। ঠিক আছে, তো এটা হচ্ছে তাহলে আর্টিকেলের দরকার নাই। এই যে অফ দ্য টু, এইটা থেকে কালকে একটা প্রশ্ন আসছিল কৃষিতে, অফ দ্য টু, অফ দ্য টু, হ্যাঁ, অফ দ্য টু যদি থাকে তাহলে আপনার কম্পারেটিভ ডিগ্রির আগে আর্টিকেল দা বসবে। যেমন অফ দ্য টু গার্লস হি ইজ দা বেটার। হ্যাঁ, ঠিক আছে, মানে বেটারের আগে তো আর্টিকেল বসার কথা ছিল না, কিন্তু অফ দ্য টু থাকলে তখন বসে। আচ্ছা, দেশের নাম নিয়ে কি কি সমস্যা হয়? আমাদের পৃথিবীতে অনেক নামের, ভ্যারাইটির নামের দেশ আছে। হ্যাঁ, তো এই দেশগুলো, যেমন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এখানে কয়টা অক্ষর? তিনটা, একটা ইউনাইটেড, একটা স্টেটস, একটা আমেরিকা। ইউনাইটেড কিংডম দুইটা, ইউনাইটেড আরব এমিরেটস তিনটা, চেক রিপাবলিক, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, এরকম দেশ আছে। তো একটা দেশের নাম যদি দুই তিনটা ওয়ার্ড থাকে তাহলে আপনি কি করবেন? তার আগে একটা আর্টিকেল বসায় দিবেন। ঠিক আছে, সেটা দা বসায় দিবেন। আর নর্মালি আপনার বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান এগুলোর আগে দরকার নাই। কিছু দেশ আছে যেগুলো আপনার প্লুরাল বোঝায়, যেমন নেদারল্যান্ডস, এস আছে, মলদ্বীপস, ফিলিপিন্স, সিসেলিস। হ্যাঁ, এগুলোর আগে আর্টিকেল দা বসাতে হবে। ঠিক আছে, আর যেগুলোর আগে আপনার দিক আছে,
আর নিউ লেখা আছে, যেমন নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড একটা দেশ আছে না? আহ, তো নিউজিল্যান্ড হচ্ছে মানে নিউ দিয়ে শুরু, তাহলে আর আর্টিকেলের আমাদের এখানে দরকার নেই। আর যেমন দিক দিয়ে শুরু দেশ আছে আমাদের, ইয়েতে আছে, মানে কিছু কিছু দিক দিয়ে শুরু। দিক দিয়ে বলতে আমি বোঝাচ্ছি কিরকম, যে আপনার নর্থ কোরিয়া, সাউথ কোরিয়া, হুম, সাউথ সুদান, এরকম দেশ আছে না? ঠিক আছে, এগুলো কিন্তু দিক, মানে উত্তর দক্ষিণ, এগুলো দিক, সাউথ আফ্রিকা, এগুলো কিন্তু দিক দিয়ে। দিক হলে আর আর্টিকেল লাগবে না। হ্যাঁ, তো এগুলো একটু খেয়াল রাখেন সবাই। যেমন হি উইল লিভ ঢাকা ফর দা ইউএসএ হবে, সুপারলেটিভ ডিগ্রির আগে দা বসে আর্টিকেল, সেটা তো বলছি। যেমন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। হ্যাঁ, এটা তো আপনার বেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। ঢাকা ইজ দ্য লার্জেস্ট সিটি, লার্জেস্ট হচ্ছে একটা সুপারলেটিভ ডিগ্রি। হ্যাঁ, আচ্ছা, তো এগুলো আর লাগবে না, এগুলো আপনার না পড়লে হবে। অসুখের নামের কথা খেয়াল করেন, কোনো রোগের আগে আর্টিকেল বসানোর দরকার নেই। যেমন এইডস ভাইরাস ইনফেকশন ইজ ইনকিউরেবল, এইডস একটা রোগ, এর আগে ভাইরাস বসানোর দরকার নেই। বাদ্যযন্ত্র বাজানো আর থাকা, এটা খুব ইম্পর্টেন্ট। বাদ্যযন্ত্র, আপনার কাছে যদি একটা বাঁশি থাকে, তাহলে আই হ্যাভ এ ফ্লুইট। আর আপনি যদি বাঁশি বাজাতে পারেন, তাহলে হি ইজ প্লেইং দা পিয়ানো। যদি বাজাতে পারেন, তাহলে বাদ্যযন্ত্রের আগে দা। যদি আপনার হাতে থাকে, তাহলে এ। বাজাতে না পারলে দা বসানোর দরকার নেই। খাবার দাবার যেগুলো আছে, সেগুলোর আগে আর্টিকেল বসানোর দরকার নেই। হ্যাঁ, কিন্তু খাবারের আগে অ্যাডজেক্টিভ খেয়াল করেন। যেমন এখানে দেখেন, উই হ্যাভ হ্যাড ব্রেকফাস্ট, খাবার সকালে, আর্টিকেল লাগবে না। দ্য ওয়েডিং ব্রেকফাস্ট মানে বিয়ের খাবার, খাবারের আগে আবার ওয়েডিং দিয়েছে অ্যাডজেক্টিভ, তাহলে আর্টিকেল লাগবে। হ্যাঁ, মানে অ্যাডজেক্টিভ থাকলে আর্টিকেল লাগবে, এই। আচ্ছা, এগুলো তো বললাম। আর কিছু আছে মুখস্থ করতে হয়। হ্যাঁ, যেমন এখানে আমাদের এই 7টা প্রশ্ন আমরা দেখছি যে এগুলো আসে পরীক্ষায়, বাট এগুলো মুখস্থ করতে হয়, কোনো নিয়মের মধ্যে থাকে না। যেমন দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, যতই পড়বে ততই শিখিবে। দ্য মোর দ্য মেরিয়ার, যত চাই তত পাই। হ্যাঁ, ইন্ডাস্ট্রি ইজ দ্য মাদার অফ গুড লাক। obesity increase the likelihood of various diseases। তো এগুলো আসলে সেরকম কোনো নিয়ম কানুন নাই, এগুলো আমরা ওই জন্য কোনো প্যাটার্নে না ফেলাই, জাস্ট শুধু মুখস্থের মধ্যে দিয়ে দিস। হ্যাঁ, তো আপনারা কি করবেন, আমি যে কথাগুলো বললাম এগুলো একটু প্রথমত দেখবেন। ক্লাসটা দেখার পরে আমাদের যে শীটটা এখানে আছে, এই শীটে এই যে এখানে দেখেন, অনেক আর্টিকেল তো প্রত্যেক পরীক্ষাতে আসে, হাজার হাজার আর্টিকেল আছে, তো সবগুলো দরকার হয় না। তো এখানে আমাদের 60টা, আমরা 64টা গুরুত্বপূর্ণ আর্টিকেল, 67টা এগুলো বাছাই করা হয়েছে, গুরুত্বপূর্ণ একদমই, যেগুলো বারবার আসে পরীক্ষায়, বিগত পরীক্ষায় আসা প্রশ্ন। এগুলো আপনি প্র্যাকটিস করবেন, মানে আমি যে উপরে সেন্টেন্স গুলো দিয়ে দিয়েছি সেগুলো তো পড়বেন, পাশাপাশি এগুলো পরীক্ষায় আসা প্রশ্নগুলো দেখলে একটু কনফিডেন্স বাড়ে, যে ওইগুলো পরীক্ষা আসা, বাট ওইগুলো আপনার আমরা নিয়মের মধ্যে দেওয়া, আর এগুলো আপনার আলাদা করে সেপারেট করে দেওয়া আছে শীটে। এগুলো প্র্যাকটিস করে দেখবেন যে পারতেছেন কিনা। তাহলে বোঝা যাবে যে এখানে আমাদের ভুলভ্রান্তি যেগুলো শিখলাম, সেগুলো এখান থেকে কোনো কাজে দিচ্ছে কিনা। ওকে, আমি কি মানে বিষয়টা বোঝাতে পারছি? আপনাদের আর্টিকেল পড়া নিয়ে কি কোনো কনফিউশন আছে কারো? হ্যাঁ, থাকলে বলেন। আর্টিকেল যে আমরা আর্টিকেল তো আর কখনো পড়বো না, এরপরেও যদি আর্টিকেল নিয়ে কারো কনফিউশন থাকে, শীটটা ভালো করে পড়ে তারপরে যদি কনফিউশন থাকে তাহলে সেটা বলবেন। আর তারপরে যদি কনফিউশন থাকে তাহলে আসলে আর কি করার আছে। আচ্ছা, আমরা আর বেশি সময় না, আর 10 মিনিট একটু ইয়ে করি, আমাদের জেনারেল নলেজটা একটু টাচ করি আজকে। হুম, তা এখানে আমরা জেনারেল নলেজে আজকে আমরা, হ্যাঁ হ্যাঁ, বই তো আছে, আমাদের বই আপনাদের শেয়ার করে দেবনি, ওই বইটা থেকেই পড়ানো হবে মূলত।
আমরা বাংলার হিস্ট্রি পড়ব। আহ, এখানে দেখেন আমাদের সাধারণ জ্ঞান, হ্যাঁ এইগুলো মিলেই বই। সাধারণ জ্ঞানের কিভাবে পড়তে হবে, সাধারণ জ্ঞানে প্রথমে আমাদের কিছু আলোচনা থাকবে, আলোচনার পরে কিছু প্রশ্ন থাকবে, গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন থাকবে। হ্যাঁ, আর কিছু প্রশ্ন থাকবে যেগুলো পরীক্ষায় আগে মানে অন্যান্য পরীক্ষায় এসেছে সেগুলো, যেমন ধরেন এই যে এখানে আমাদের বাঙালি জাতির উৎপত্তি, এটা হচ্ছে একটা চ্যাপ্টার। এখানে গুরুত্বপূর্ণ আমাদের 3টা প্রশ্ন আছে, আবার এখান থেকে 2টা প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় এসেছে, মানে আরো আসবে হয়তো, বাট ছোট চ্যাপ্টার। যেমন পরিব্রাজক, এখান থেকে আপনার কিছু প্রশ্ন এসেছে বিভিন্ন পরীক্ষায়, আর গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। তারপরে জনপদ নিয়ে অনেক প্রশ্ন এসেছে, এই যে বিগতগুলো পরীক্ষায় সব আসছে। হ্যাঁ, তো এই আমরা প্রথমত আগে হিস্ট্রিটা একটু আলোচনা করব, পাশাপাশি আহ, আপনার হচ্ছে এটা পড়বো, মানে প্রশ্নগুলো পড়বো। আপনারা শুধু প্রশ্ন পড়েন না, ইতিহাসও পড়তে হবে কিছু। ইতিহাস থেকে এখন বেশি প্রশ্ন হচ্ছে পরীক্ষায়। তো যাই হোক, আমরা প্রাচীন বাংলার ইতিহাস পড়বো। প্রাচীন বাংলার ইতিহাস যদি আপনি ভালো করে শিখতে চান, পড়তে চান, তাহলে এখানে আমাদের মোট 8টা বইয়ের নাম দেওয়া আছে। অর্থশাস্ত্র কৌটিল্যর লেখা, রাজতরঙ্গিনী কলহনের লেখা, ঐতরেয় আরণ্যক মহিদাসের লেখা, আকবরনামা আবুল ফজলের, রিয়াজুস সালাতিন গোলাম হোসেন সলিম, আইনি আকবরী আবুল ফজল, তবাকতি নসিরি মিনহাজুস সিরাজ এবং ঐতিহাসিক দলিল সুমাকিয়েন। এই বইগুলো পড়ে ফেলতে হবে। এগুলোই হচ্ছে প্রাচীন ইতিহাস এর দলিল। তো এখান থেকে যে প্রশ্নগুলো হয়, এই যে আইনি আকবরী বইটাতে মূলত বাংলা শব্দটা পাওয়া যায়। তো এখান থেকে প্রশ্নগুলো হয় যে অর্থশাস্ত্র কার লেখা, আইনি আকবরী বই কার লেখা, বাংলা কথাটা প্রথম কোথায় পাওয়া যায়, বঙ্গ কথাটা প্রথম কোন গ্রন্থে পাওয়া যায়, ঐতরে আরণ্যক, আকবরনামা কার লেখা, আবুল ফজলের। এরকম কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো আসে, এগুলো পড়বেন। এরপরে আমরা বাঙালি জাতির উৎপত্তি, অরিজিন অব দ্য বেঙ্গলি নেশনে যাই। অরিজিন অব দ্য বেঙ্গলি নেশনে আমাদের হচ্ছে আহ, প্রথমে আসি যে আমাদের বাঙালি জাতি, যে এখানে আমাদের জাতি রাষ্ট্র তৈরি হলো পৃথিবীর মানে ইতিহাসে, এই আপনার আহ, বেশিরভাগ ক্ষেত্রেই মানে যারা আদিবাসী থাকে তারা অত্যাচারিত নির্যাতিত হয়। হুম, তা আমাদের এখানেও সেটাই হয়েছে। আমাদের এখানে আপনার এই আর্যরা যখন ইরান থেকে আমাদের দেশে আসে, ঠিক আছে, তার আগেও কিন্তু এখানে আমাদের চার চার ধরনের জনগোষ্ঠী বসবাস করত, যার মধ্যে ছিল নেগ্রিটো, অস্ট্রিক, দাবির, ভোটসেনীয়। তো অস্ট্রিকরা ছিল সবচেয়ে বুদ্ধিমান, আর নেগ্রিটো, দাবির, ভোটসেনীয় এরা কম বুদ্ধিমান ছিল। তো এই অস্ট্রিক জাতিটাই থেকে গেছে এবং সেখান থেকেই বাঙালি জাতির মূল অংশ গড়ে উঠেছে। ঠিক আছে, এরা এসেছিল মূলত লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, ব্রুনাই ওই অঞ্চল থেকে। আচ্ছা, এরা এসে এখানকার যারা আদিবাসী ছিল তাদেরকে জ্ঞান, বিজ্ঞান, শক্তি, সামর্থ্যে পরাজিত করে ক্ষমতা দখল করে ফেলে। এরপরে আর্যরা আসে পারস্য থেকে, মানে ইরান থেকে। তারা মূলত তাদের ধর্মগ্রন্থ ছিল বেদ, সেটা নিয়ে আসে এবং এখানে তারা প্রথমত অগ্নি পূজারী ছিল, তারপরে প্রকৃতি পূজারী ছিল, বিভিন্ন ধরনের ধর্মাচার করত। এবং তাদের অংশটাই হিন্দু ধর্ম হিসাবে পরবর্তীতে এখনো আছে। এরপরে অনেক পরে ইসলাম ধর্ম প্রচারের জন্য আরবীয়রা আসে এবং তারপরে তো ব্রিটিশরা আসে। তো এইভাবে আমাদের মূলত জাতিগোষ্ঠী গড়ে ওঠে। তো আমাদের বাঙালি জাতির মূল অংশ গড়ে উঠেছে অস্ট্রিক থেকে, বা অস্ট্রিকদের ভাষাও ছিল অস্ট্রিক, আর আর্যদের ধর্মগ্রন্থের নাম ছিল বেদ। এটা একটু পড়বেন ভালো করে। এই যে এখানে আসছে যে কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতি গড়ে উঠেছে, অস্ট্রিক থেকে। বাংলাদেশের প্রাচীন জাতির নাম কি, দ্রাবিড়। এই যে অস্ট্রিক দ্রাবিড় 4টা ইয়ে আছে, অস্ট্রিক লিখলেও হবে। অস্ট্রিকের আগে কিন্তু আপনার দ্রাবিড় ছিল, এরকম। তো যাই হোক, এরপরে আমরা আসি পরিব্রাজক। পরিব্রাজক কারা? পরিব্রাজক হচ্ছে যারা পর্যটক।
এই যে এখন যারা ট্রাভেল ব্লগিং করে এরা হচ্ছে পরিব্রাজক। আগেকার দিনে তো ট্রাভেল ব্লগিং ছিল না, তারা বিভিন্ন দেশ ভ্রমণ করে বই লিখত। তা আমাদের এই প্রথম মেগাস্থিনিস উনি খ্রিস্টপূর্ব 302 অব্দে আপনার হচ্ছে গ্রিক রাজা সেলিউকাসের দূত হিসাবে চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে এসেছিলেন। সেখানে কিছুদিন থেকে তিনি একটা বই লিখেছিলেন, বইটার নাম হচ্ছে ইন্ডিকা। হ্যাঁ, এরপরে চাইনিজ একজন মানে পর্যটক ছিল, ওনার নাম ফাহিয়েন। উনি ভারতবর্ষে আসে 399 সালের দিকে। 14 বছর ভারতবর্ষে ঘোরাফেরা করে উনিও চলে যায়। একটা বই লেখে, নামের বই, অনেকগুলো বই লেখে। তার মধ্যে একটা হচ্ছে ফোক ওয়াকিং, এটা খুব ইম্পর্টেন্ট একটা বই ছিল। হিউয়েন সাং, এই ভদ্রলোকও চাইনিজ ছিল, 630 সালে আসে। এই সালটা পড়েন, এটা আসে পরীক্ষায়। হিউয়েন সাং 630 সালে আসে, তিনিও 14 বছর হর্ষবর্ধনের দরবারে কাটায়, একটা বই লিখেছেন, বইটার নাম হচ্ছে সিদ্ধি। ইবনে বতুতা থেকে প্রচুর প্রশ্ন হচ্ছে ইদানিং। 1334 সালে ইবনে বতুতা দিল্লিতে আসে। সেই সময় দিল্লি শাসন করতেছিল মোহাম্মদ বিন তুগলক। তার কাছে এসে ইবনে বতুতার মূল বাসা ছিল মরক্কোতে। মরক্কো থেকে উনি এসে এখানে মানে মোহাম্মদ বিন তুগলকের সঙ্গে দেখা করলে তুগলক তাকে চাকরি দেয়। সেখানে তিনি 12 বছর চাকরি করে 1346 সালের দিকে বাংলাতে আসেন, মানে দিল্লি থেকে বাংলাতে আসেন। বাংলাতে এসে উনি সেই সময় নারায়ণগঞ্জ, অর্থাৎ বর্তমানে সোনারগাঁ নারায়ণগঞ্জ যেটা, সেখানে শাসন করতেছিল ফখরুদ্দিন মোবারক শাহ। তার সাথে দেখা করেন এবং এবং দেখা করে তিনি চলে যান হচ্ছে সিলেটে। সিলেটে গিয়ে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেন। তারপরে সারা বাংলাদেশ ঘোরাফেরা করে উনি একটা বই লেখেন, বইটার নাম হচ্ছে সফরনামা। এই বইটা এই বইটাতে তিনি মানে বাংলা কথাটা ব্যবহার করেছেন এবং তিনি বলেছেন যে এই অঞ্চলটা দোজকিপুর নিয়ামত, মানে এখানে প্রচুর নিয়ামত আছে, মানে কিন্তু এটা দোজক, কারণ আবহাওয়া খারাপ। আর মাহুয়ান, উনি চাইনিজ পরিব্রাজক। 1406 সালে উনি চাইনিজ একজন রাষ্ট্রীয় প্রতিনিধি দলের সাথে, গিয়াসুদ্দিন আজম শাহ মানে শামসুদ্দিন ইলিয়াস শাহর ছেলে, তার সাথে দেখা করতে চাইনিজ থেকে সরকারি দল আসছিল। সেই সরকারি দলের সাথে উনি হচ্ছে দোভাষী হিসাবে আসছিলেন। তিনিও একটা বই লিখেছেন। তো এই হচ্ছে আমাদের পরিব্রাজক, আগেকার ট্রাভেল ব্লগার যারা ছিল। ফাহিয়ান, মেগাস্থিনিস, হিউয়েনসাং, ইবনে বতুতা, মাহুয়ান। কে কোন দেশের, সাল কত, কার কার আমল এসেছিল, কি কি বই লিখেছে। হ্যাঁ, একটা চার্ট দেওয়া আছে, পড়বেন। এখানে একটা ছন্দ দেওয়া আছে, এটা পড়তে পারেন যদি আপনার ভালো লাগে। যে মৌর্য মেঘা দ্বিতীয় ছন্দ ফা, হিউহর্ষ ইবনে ফখর গিয়াসের মা। এর মানে হচ্ছে মৌর্য আহ, হচ্ছে আপনার মেঘাস্থিনিস যখন আসে তখন মৌর্য শাসন ছিল। দ্বিতীয় চন্দ্রগুপ্তর সময় এসেছিল ফাহিয়ান, হিউয়েন সাং এসেছিল হর্ষবর্ধনের সময়, ইবনে বতুতা ফখরুদ্দিন মোবারক শাহের সময়, এবং গিয়াস উদ্দিন আজম শাহের সময় এসেছিলেন মাহুয়ান। এই আর কি। হ্যাঁ, এটা মিলাই নিয়ে একটু পড়লে, এটা পরীক্ষায় যেহেতু আসে যে কার সময় কে এসেছিলেন, এটা কনফিউজড হয়ে যায়। তো এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে, দেখেন। এগুলো একটু পড়বেন। আর বিসিএস পরীক্ষায় এসেছে প্রশ্ন এবং অন্যান্য পরীক্ষায় এসেছে। এই যে ইবনে বতুতা কোন দেশ থেকে এসেছেন, চতুর্দশ শতকে কোন বিদেশি পর্যটক আসেন, ইবনে বতুতা। এইগুলো একটু ভালো করে পড়বেন। আচ্ছা, প্রাচীন যুগে আমরা জনপদ পড়ি। আ- আগেকার যে অঞ্চলগুলো ছিল সেগুলো কিন্তু আপনার এইরকম রাষ্ট্রভিত্তিক ছিল না, জনপদ ভিত্তিক ছিল। তা আমাদের এই অঞ্চলে মোটামুটি অনেকগুলো জনপদ ছিল। তো তার মধ্যে সবচেয়ে পুরাতন জনপদ হচ্ছে পুন্ড্র, যেটা বর্তমানে মহাস্থানগড় বগুড়াতে। পুন্ড্রবর্ধন বলে এটা। এখানে আগে ইক্ষু চাষ হতো বেশি, এই জন্য ইক্ষুর আরেক নাম পুন্ড্র, সেই অনুসারে পুন্ড্রবর্ধন। হ্যাঁ, বগুড়া, রংপুর, দিনাজপুর এই অঞ্চল নিয়ে জনপদ সৃষ্টি হয়েছিল। বর্তমানে সবচেয়ে প্রাচীন জনপদ এটা, এটা মহাস্থানগড়ে অবস্থিত। এরপরে গৌড়র কথায় আসি। গৌড়টা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, মুর্শিদাবাদ, মালদহ এই অঞ্চলে। হ্যাঁ, রাজা লক্ষণ সেনের নাম অনুসারে আগে এটার নামকরণ ছিল লক্ষণাবর্তী। হ্যাঁ, যখন মানে পরবর্তীতে অবশ্যই এটার নাম আর চেঞ্জ হয়নি, এখন তো দেশ ভাগ হয়ে গেছে, মালদা, মুর্শিদাবাদ, চাঁপাইনবাবগঞ্জ আলাদা আলাদা হয়ে গেছে। হ্যাঁ, বঙ্গ ছিল হচ্ছে জলাভূমি অঞ্চল, ফরিদপুর, গোপালগঞ্জ, ঢাকা,
আপনার বরিশাল অঞ্চল যেটা, না বরিশাল ঠিক না, মানে এই অঞ্চলটা। আচ্ছা, এরপরে হরিকেলটা হচ্ছে সিলেট চট্টগ্রাম অঞ্চলে, সমতট কুমিল্লা নোয়াখালী, বরেন্দ্র রাজশাহী অঞ্চল, আর চন্দ্রদ্বীপ ছিল বরিশাল জেলা। হুম। এখানে একটা চার্ট দেওয়া আছে যে 1 নছরে প্রাচীন বাংলার জনপদ, এগুলো খুব মনোযোগ দিয়ে পড়বেন। আর এখানে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া আছে, বিগত পরীক্ষায় অলরেডি 10টা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছে বিভিন্ন পরীক্ষায়, এগুলো পড়বেন, এগুলো হুবহু আসে। হ্যাঁ, প্রশ্ন পাশাপাশি যেমন বাংলাদেশের প্রাচীনতম মহানগরের নাম কি, কোন জেলায় অবস্থিত? এটা অফিস সহকারীতে পুন্ড্রবর্ধন, এটা বগুড়া জেলায় অবস্থান করে। বরেন্দ্র কোন অঞ্চল, রাজশাহী অঞ্চল। হ্যাঁ, এইগুলো ঠিক আছে। আচ্ছা, তো আমাদের আরেকটু আছে সাধারণ জ্ঞান, যদি বা এটা আজকে থাক না হয় নাকি, সাম্রাজ্যের ইতিহাস আমরা কালকে থেকে পড়ি। প্রাচীন বাংলার যে সাম্রাজ্য ছিল, রাষ্ট্র ব্যবস্থা কিভাবে গড়ে উঠেছিল এবং ধীরে ধীরে সেগুলো কিভাবে এক্সপ্যান্ড করে, এগুলো আমরা আগামী দিন মানে পড়ি। হ্যাঁ, মানে আমাদের এই লেকচার শিটের কিছু অঙ্ক আছে জেনারেল নলেজটা সহ। আহ, দেখে আগে পড়ে নিয়ে তারপরে আমরা সেকেন্ড লেকচারে যাব। ঠিক আছে। তো অনেক ইয়েস, অনেক কিছু পড়লাম একসাথে, প্রায় 2 ঘন্টা ক্লাস। ইমরান মনে হয় কিছু বলতে চাই। হ্যাঁ, ইমরান বলেন দেখি, আনমিউট করেন ইমরান। স্যার কথাটা হচ্ছে কি মানে ক্লাসগুলো হয়তো বা রুটিন অনুযায়ী নিলে ভালো হতো। হ্যাঁ, রুটিন অনুসারেই তো হচ্ছে আমাদের। না আপনি বলছিলেন মানে খুব সম্ভবত রবি মঙ্গল বৃহস্পতিবার। না না না, রবি মঙ্গল বৃহস্পতিবার আমার একটা ব্যাচ আছে, মানে ওই যে আচ্ছা আপনি কি হেলথের। কন্টিনিউ চালাই যাবেন আমরা স্যার মানে ক্লাসটা নিব প্রতিদিন? শনি সোম বুধবার। আজকে হচ্ছে ওহ, কি বার? আজকে সোমবার সোমবার। না? জি। হ্যাঁ হ্যাঁ, মানে রবি মঙ্গল বৃহস্পতি আমার একটা ব্যাচ আছে, শনি সোম বুধবার রাত্রি 8:30 থেকে 10:30 পর্যন্ত 2 ঘন্টা আচ্ছা, আচ্ছা। ক্লাস হবে। আজকে একটু শুরু করতে দেরি হয়ে গেছে আমার। স্যার একটা প্রশ্ন মানে হ্যাঁ তাহলে পরবর্তী নেক্সট লেকচার হবে বুধবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে সোমবার গেল, তাহলে কালকে মঙ্গলবার ক্লাস হচ্ছে না, বুধবারের দিন আবার 8:30টার সময় আমাদের ক্লাস হবে। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, হয়তো মিস্টেক করছি আমি।